আজকে আমরা চার্টে চলে আসছি। তো প্রথমে চার্ট যেহেতু এটা ডিসক্লেমার দিতেই হয়, কিছু নিয়ম কানুন আছে, সেই জন্য যে আসলে আমরা এখানে হয়তো বিনোদনের ছলে যে চার্টগুলির নাম বলবো এগুলি কোনো বাই সেল নির্দেশ করবে না, বা এটা কোনো শিক্ষামূলক উপদেশও দেওয়া হবে না, এটা বিনোদনমূলক। আমি শুধু স্টোরি টেলার। আজকে স্টোরির একটা বিষয় হচ্ছে, কালকে আমি আমাদের যে পেইড গ্রুপ ছিল সেটাতে আমি ছিলাম। এখানে কয়েকজন খুব ভালো ছাত্র আছে যাদের আগ্রহ এবং উদ্দীপনা দেখে আমি অভিভূত। তার মধ্যে একজন আছেন চয়ন ভাই। চয়ন ভাই যদি সবাইকে একটু হ্যালো বলেন তাহলে আপনার কণ্ঠটা সবাই শুনতো। হ্যাঁ, সকলকে সান্ধ্যকালীন শীতের শুভেচ্ছা। তো শাহরিয়ার ভাই বলতেছিল উত্তরবঙ্গে আসলে ঠান্ডা বেশি পড়ছে, পঞ্চগড়ে আজকে 10-এর মতো আর কি। সমস্যা নাই, আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু ঋতুতেই আমরা আছে, যাদের 40 আছে, যাদের 20 আছে, 30 আছে, 50 আছে, তারা আমার বিশ্বাস তারা ওই যে আপনাদের এই ক্লাসগুলা আসলে এটার ফিনিশিংটা হবে যদি তারা ওই প্রাইজ অ্যাকশনে যেতে পারে। আপনার সমস্ত কথাগুলা চূড়ান্ত রূপ হইলো প্রাইজ অ্যাকশন। তো এটার মধ্যে আমি ব্যক্তিগতভাবে খুব উপকৃত হয়েছি। আমাদের প্রাইজ অ্যাকশন কোর্স প্রায় শেষের দিকে, উপকৃত হয়েছি এবং ভালো লাগার জন্য আপনাদেরকে আমার যে আরো লিকেজ গুলো আছে সেগুলোকে আরো ক্লিয়ার করার জন্য আমি জয়েন করছি। সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই কষ্ট করে হইলেও, সময় নিয়ে হইলেও আপনারা প্রাইজ অ্যাকশন বাংলাদেশে আর কেউ শিখায় কিনা জানি না, বা আরম্ভ করছে কিনা, আপনারা করতে পারেন আর কি। কোর্সটা মনে হয় যে বৃথা যাবে না। জীবনের শুরুতে স্টক মার্কেটের 1 বছর 5 বছরের এক্সপেরিয়েন্সের মধ্যে যদি এরকম একটা কোর্স করে ফেলতে পারতেন, আমার কাছে মনে হয় যেটা ভালো। কারণ আমার তো শেষের দিকে এসে লাইফের এরকম একটা জিনিস পেয়েছি আর কি। আমি এই জন্য ধন্যবাদও জানাই এবং সবাইকে আহ্বানও করব, যদি কেউ আগ্রহী হন এডুকেশন, টোটাল জিনিসটা আসলে এডুকেশন বেসড। এই জিনিসটা শেয়ার মার্কেট কারো কথা শুনে নয়, কিছু নয়। এভরিথিং আপনার প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল দাম, এটা একাডেমিক বিষয়। এটা কোনো আলোচনা করে ফাইনাল একাডেমিক বিষয়। একাডেমিক বিষয়টা নিতে গেলে কোর্স করতে হবে, আমাদের শিখতে হবে, তখনই আপনার পুঁজি নিরাপদ থাকবে। সকলকে আহ্বান জানাই সুন্দর মতো ক্লাসটা করার জন্য এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চয়ন ভাই। তো আমরা শুরু করি। আমাদের আজকে শুরুটা হচ্ছে যে আমরা প্রথমে কিছু সাইকোলজি নিয়ে কথা বলছিলাম একদম প্রথম ক্লাসে। সেই ক্লাস এবং পরবর্তী 2টা ক্লাস ছিল, 3টা ক্লাস ছিল একই সাথে 3টা ক্লাস। এই 3টা ক্লাসে আমরা কিছু নিয়ম প্লাস সাইকোলজি নিয়ে কথা বলছি। আজকে টোটালটা একটা সামারাইজ করতে চাই, যা আসলেই আমরা এত 3 ক্লাসে যা শিখলাম তার সামারিটা কতটুকু, সেটা খুবই অল্প। প্রথম হচ্ছে যে আমাদের হলো যে একটা কথা বলছিলাম যে ল অফ লাইফ। ল অফ লাইফ কি? ল অফ লাইফ হচ্ছে বিলিফ, বিশ্বাস, বিশ্বাসী জীবন। এখন এখানে আমরা শেয়ার মার্কেটের কিছু বিশ্বাস আছে, কিছু বিলিভ আছে। আমি নোট করেছি আজকে প্রায় 4 বছর যাবত আমি সেই বিলিভ গুলি নোট করতেছি। কি কি বিলিভ নোট করতেছি বা কি টাইপের বিলিভ গুলি আমি নোট করে রাখি, সেটা দুই একটা আজকে হয়তো 2টা বিলিফের কথা আমি বলবো, কারণ অনেকগুলি বিলিফ আছে, তার মধ্যে 2টা বলবো। বিলিফ 1,
বিলিভ ওয়ান হচ্ছে রুল বেসড ট্রেডিং ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ নট সাফিসিয়েন্ট। এটা একটু বিস্তারিত বলি যে এটা দিয়ে আসলে আমি কি মিন করতেছি বা কি বুঝতেছি, এখানে আমার কি এই বিলিফের কি কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা বলার চেষ্টা করি। রুল বেসড ট্রেডিং হচ্ছে আমরা যখন প্রথম টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে যাই, আমাদের মাথার মধ্যে একটাই জিনিস ঘুরপাক খায়, সেটা হচ্ছে আমাকে একটা ম্যাজিক ফর্মুলা চাই, আমার একটা রুল চাই যেটা দিয়ে আমি ট্রেডিং করব। এলোমেলো ভাবে কারো কথায় কিনলাম, কারো কথায় বিক্রি করলাম, বা বিভিন্ন ধরনের নয়েজ থাকে মার্কেটে, নয়েজে যেন আমি রেসপন্স না করি, সেটার জন্য আমার একটা স্পেসিফিক রুল চাই ট্রেডিং করার জন্য, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। রুল দরকার আছে, রুল ছাড়া কোনো কিছুতেই আমরা ভালো কিছু করতে পারবো না। কিন্তু পরবর্তীতে একটা কথা আছে, ইট ইজ নট সাফিসিয়েন্ট। কিসের জন্য সাফিসিয়েন্ট না? কি জন্য সাফিসিয়েন্ট না? আমার রুল দিয়ে হয়তো সাকসেস পাওয়া যেতে পারে, সাফিসিয়েন্ট তখনই হবে না রোলটা আমাদের যে শেয়ার মার্কেটের নেচার অনুযায়ী আরেকটা বিলিভ আছে, সেটা হলো সেকেন্ড বিলিভ, 2 নাম্বার। এটার সাথে যদি আমি রিলেট করি, 2 নাম্বার ইয়াটা হবে যে শেয়ার মার্কেট, there is no fixed rule. There is no fixed rule for trading. এই কথাটাও সত্য, এই কথাটা আমি বিশ্বাস করি। রুল বেসড ট্রেডিং করা ইম্পর্টেন্ট, বাট আবার এখানে কোনো রুল নাই, ফিক্সড রুল নাই, স্পেসিফিক কোনো রুল নাই। কারণ মার্কেট হচ্ছে ডাইনামিক, সদা পরিবর্তনশীল। আমি আজকে একটা রুল সেট আপ তৈরি করলাম, মার্কেট যেহেতু ডাইনামিক, সে হয়তো এই রুল অনুযায়ী সেকেন্ড টাইম সে কাজ করতে না পারে, কাজ করেও না। আমরা দেখছি যারা আগের অতীতে আমাদের বড় বড় গুরু আছে, তারা বলে গেছে যে এখানে কোনো ফিক্সড রুল নাই, মার্কেট ডাইনামিক, এবং এখানে রুলগুলি একটা সময় পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি যে বিভিন্ন ফেজ, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন ফেজ, এই ফেজগুলি একদম আওয়ারলি চার্ট থেকে শুরু করে মান্থলি চার্ট, এবং এক একটা ফেজ কমপ্লিট হইতে 90 বছর 60 বছর পর্যন্ত লাগে, এরকম কিছু ফেজ আছে বড় বড় টাইম ফ্রেমে। এটা আবার 2 ঘন্টায়ও একটা ফেজ কমপ্লিট হয়, বিভিন্ন টাইম ফ্রেম আছে। আরেকটা বিশ্বাস আছে আমাদের, যে সেটা হলো মার্কেট হচ্ছে ফ্র্যাক্টাল, যে কারণে টাইম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে 2 ঘন্টারও আমার একটা ফেজ কমপ্লিট হয়, 3 দিনে একটা ফেজ কমপ্লিট হয়, 6 দিনে একটা ফেজ কমপ্লিট হয়, 2 বছরে হয়, 4 বছরে হয়, 12 বছরে হয়, 60 বছরে হয়, 90 বছরে হয়। এরকম ফ্র্যাক্টাল নেচারের কারণে এই রুলগুলি, ফিক্সড রুলগুলি আর নির্দিষ্ট থাকে না, রুলগুলিও পরিবর্তন হয়ে যায়। রুল যখন পরিবর্তন হচ্ছে, সেই রুলের সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্যই রুল বেসড ট্রেডিং ইম্পর্টেন্ট, বাট এটা আমার সাফিসিয়েন্ট না। এখন আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস রুল দিয়ে শিখি, রুল দিয়ে শিখা মানে কি? রুল দিয়ে শিখা মানে হচ্ছে আমরা ম্যাজিক ফর্মুলা চাই, ফর্মুলা হয়তো আমরা এমএসিডি দিয়া, এটার সাথে আরএসআই দিয়া, এটার সাথে বুলিঞ্জার ব্যান্ড দিয়া, এটার সাথে ইকোমোচি দিয়া, এরকম একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা বানায় ফেলি। তারপর এটাকে সেল দিয়া দেই যে তুমি এইভাবে, এটা মিডিল লাইন আছে, প্রাইস যদি এখান থেকে উঠে এটা ক্রস ওভার হয়ে এখানে কিনবা, এখানে বিক্রি করবা,
এরকম হইলে এরকম হবে। এটা হচ্ছে রুল বেস ট্রেডিং শিক্ষা, একটা স্ট্র্যাটেজি শিক্ষা। আমাকে শিখাইছে বলিঞ্জার ব্যান্ড যে এইভাবে এভাবে করতে হবে, এরকম হইলে বিক্রি করবা, এরকম হইলে সেল করবা। তাহলে রুলে আমি ফিক্সড হয়ে গেলাম। কিন্তু যখন এই বলিঞ্জার ব্যান্ড এই লং টার্মে যখন এই ধরনের ইয়াতে আমার হয়তো দেখা গেছে যে আর কাজ করতেছে না, এটা রং সিগন্যাল দিচ্ছে। যেহেতু মার্কেট ডাইনামিক, আমার সেট আপ দিয়ে রাখছি আমি হয়তো 20 বলিঞ্জার ব্যান্ড, টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 20 মুভিং এভারেজ দিয়ে। কিন্তু একটা সময় যখন ফেজ চেঞ্জ হয়ে গেছে, 20 দিনের ফেজ চেঞ্জ হয়ে 40 দিনে চলে গেছে, তখন আমার যেখানে ক্রস ওভার হওয়ার কথা, প্রাইস যেখানে নিচে নামে আবার ওঠার কথা, এইখানে ক্রস ওভার হওয়ার কথা, সেখানে ক্রস ওভার সিগন্যাল দিচ্ছে এই জায়গায়, এই পোর্শনে। তখন আমি এই জায়গাটা মিস করলাম। দ্যাট মিনস আমার এই রোলটা আমার জন্য সাফিসিয়েন্ট না, আমি প্রফিট করে এই জায়গাটুকু আমি মিস করে ফেলছি। এই প্রাইসটুকু আমার কেনার কথা ছিল এই জায়গায়, বাট আমি কিনলাম এখানে, ক্রস ওভার পাইছি উপরে যেয়ে, তখন এইখানে কিনছি। এবং ক্রস ওভারের পরে দেখা গেছে এটা পড়ে গেছে, কারণ এত একটা মুভ কিন্তু স্টে করবে না, কারণ তার সাইকেলেই নাই। তার সাইকেলটাই হচ্ছিল যে এখানে যে মার্কআপ ফেজটা, এই মার্কআপ ফেজটা এইটুকুই, কিন্তু ক্রস ওভার হয়েছে একদম মার্কআপ ফেজের উপরে, তখন এটা ফল করছে, আমি কিনছি, আমি হলাম লুজার। এখন ট্রেডিংটা আসলে কি, রুল বেসড নাকি সাইকোলজি বেসড, নাকি আমরা কিভাবে দেখব সেটা বেসড? এখানে হচ্ছে আমরা একজন গুরুর কাছ থেকে জানতে পারছি যে মার্কেটের ট্রেডিংটা হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, টেনিস খেলা, অন্যান্য খেলার মতোই ট্রেডিং একটা গেম। এবং অন্যান্য খেলায় যেমন আমাদের দরকার, রুলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিল। ফুটবল খেলায় আমি রুল খুবই জানি, যে দাগের বাইরে গেলে থ্রো হয়ে যায়, গোল পোস্টে ঢুকে গেলে গোল হয়ে যায়, এগুলো আমরা সবই জানি, হাতে লাগলে হ্যান্ড বলে, এইগুলো বলে, এটা সিম্পল রুল। কিন্তু খেলতে হইলে দরকার হচ্ছে স্কিল, স্কিল বাড়াইতে হবে ভালো করে। ভালো প্লেয়ার হইতে হলে আমাকে স্কিল বাড়াইতে হবে। ট্রেডিং মার্কেটেও রুলগুলি হচ্ছে একটা সিম্পল ব্যাপার, এটা খুব সহজ, শিখা সহজ, মুখস্থ রাখাও সহজ, কিন্তু এটাকে নিয়ে প্র্যাকটিস করে স্কিল বাড়ানো, যেহেতু ইমোশনাল, এখানে মন দিয়ে খেলতে হয় গেমটা, সেই ক্ষেত্রে মনের কিছু ট্রেনিং দরকার আমাদের। আমরা ট্রেনিং দিই রুলের উপরে, কিন্তু মনের ট্রেনিং দিই নাই। মনকে কিভাবে গ্রিড, আমরা আরেকটা বিশ্বাস আছে, এরকম অনেকগুলি বিশ্বাস, অনেক আপনারা জানেন এই বিশ্বাসগুলি, সেই বিশ্বাসগুলি লিস্ট করতে পারেন। যে শেয়ার মার্কেটের চালিকা শক্তি হচ্ছে গ্রিড এন্ড ফিয়ার। লোভ এবং ভয় হচ্ছে শেয়ার মার্কেটের চালিকা শক্তি, এবং এই গ্রিড বাইরের কোনো জিনিস নাই, এটা আমাদের ইমোশন। ফিয়ার এটা আমাদের ইমোশন, মানুষের ইমোশন। এখন এই গ্রিড এবং ফিয়ার কিভাবে কাজ করে, কিভাবে কাজ করাইতে হয়, সেটা ট্রেনিং আমাদেরকে নিতে হবে। আমরা রুল শিখলাম, রুল শিখে বসে থাকলাম, আমাদের কিন্তু ফুটবল খেলা হবে না, টেনিস খেলা হবে না। খেলতে গেলে আমাদেরকে লাগবে বডি স্ট্যামিনা, লাগবে মেন্টাল স্ট্রেংথ লাগবে, এবং স্কিল লাগবে, দক্ষ হইতে হবে, ব্যাটে বলে মিলাইতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। আমরা যে স্কিলটার কথা বলতে চাইতেছি, যে স্কিলটা এখন কিভাবে অ্যাচিভ করব এবং স্কিলটা নেওয়ার পদ্ধতিটা কি, সেটা হচ্ছে আমাদের শাহরিয়ার ভাই উদ্যোগ নিছে যে প্রথম স্কিলের অনেকগুলি ধারা আছে। প্রথম ফার্স্ট যেটা আমাদের বেসিক জানতে হবে, ক্যান্ডেল স্টিক জানতে হবে, প্রাইস অ্যাকশন জানতে হবে। তাহলে আমরা চার্ট রিডিংটা জানবো, চার্ট কিভাবে রিড করতে হয়। চার্ট ট্রেডিং স্কিল যার যত বেশি, আমি মনে করি যে সে ট্রেডিং এ ভালো করবে বেশি, এটা আমার বিশ্বাস। বিশ্বাসের কিছু ব্যাপার আছে, ধরেন এমন কোনো বিশ্বাস রাখা যাবে না কন্ট্রাডিক্টরি,
একটা কথা আছে যে নাই মামার চাইতে কানা মামা ভালো, আবার বলেন যে দুষ্ট গরুর চাইতে শূন্য গরু ভালো। দুইটা কথা, দুইটা প্রবাদ কিন্তু কন্ট্রাডিক্টরি। আপনি একবার চাইছেন যে না খারাপ কিছু আমার থাকা দরকার নাই, আরেকবার বলছেন প্রবাদে বলছেন যে না নাই মামার চাইতে কানা বাবু, মানে কিছু থাকুক আর কি। বিষয়টা এরকম না। আপনি শেয়ার মার্কেটে যা বিশ্বাস করবেন সেটা একচেটিয়াই হইতে হবে। আপনি আমি বিশ্বাস করি যে চার্টই সব, প্রাইসই কিং। আমি বিশ্বাস, আমার বিশ্বাস একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রাইস ইজ কিং। প্রাইসই সব, প্রাইসই সবকিছু। এখন আপনি আমাকে বললেন যে প্রাইস, শেয়ারের দাম তো বাড়ে হচ্ছে কোম্পানির ইপিএস, ডিভিডেন্ড, এই সেই এইগুলি দিয়া বাড়ে। তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস হইতে পারবে, টেকনিক্যাল অ্যানালিস্ট বা টেকনিক্যাল অ্যানালাইসিস প্র্যাকটিশনার হইতে পারবেন না আপনি। কারণ আপনার বিশ্বাসটা দুই জায়গায়। আপনি ফান্ডামেন্টালও বিশ্বাস করতেছেন, আবার এই দিকটা প্রাইসের অ্যাকশন এই সেই বিষয় করতেছেন। কোন দিকে? একটা সময় আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের কথা যে বললাম, সে কনফিউজড হবে যে কি করতে হবে। আজকে ইপিএস দিছে 10 টাকা, শেয়ারে হয়তো ইপিএস আসছে 5 টাকা। আপনার মাথা খারাপ হয়ে যাবে, শেয়ার তো বিরাট বাড়বে, কিন্তু প্রাইস, আপনি তখন প্রাইসের কথা ভুলে যাবেন যে প্রাইস আমাকে চার্ট কি বলতেছে এটা তো আপনি দেখবেনই না, তখন মাথার মধ্যে আসবেই না, আরে 10 টাকা শেয়ার 5 টাকা ইপিএস দিছে, এটা তো কি অবস্থা হবে, কালকে তো বম বম। তখন আপনার মাইন্ডকে, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি কন্ট্রাডিকশন তৈরি করে দিচ্ছেন। এখন আমি গত সপ্তাহে একজনের সাথে কথা বলতেছিলাম, সে আমাকে এরকম বললো যে ওই দিন আমরা একটা বলছিলাম যে প্রাইস কেন বাড়ে, প্রাইস কেন বাড়ে, এই খাতার উত্তর এরকম ছিল যে ডিমান্ড যদি গ্রেটার দেন সাপ্লাই হয় তাহলে প্রাইস বাড়ে। এখন ডিমান্ড কেন বাড়ে? ঘুরে ফিরে তো সেই কোম্পানির কথাই বলতে হয় যে ডিমান্ড তো, একটা কোম্পানি যখন ভালো থাকে, তার গুডউইল থাকে ভালো, তারপরে কোম্পানির দেশে ভালো বিজনেস করতেছে বা সবাই জানে, পরিচিত, সেই হিসাবেই তো ডিমান্ড বাড়ে। আমি বলবো রং, এই আইডিয়াটা রং। আমরা ট্রেডার, আমাদের কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হচ্ছে আইটেমের সাথে। আমরা আইটেম বুঝি, কোম্পানি বুঝি না। সেটা পচা কোম্পানি না ভালো কোম্পানি, এই যে পচা কোম্পানি ভালো কোম্পানি, এই শব্দটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে মুছে ফেলতে হবে। কারো যদি থেকে থাকে তাহলে মুছে ফেলতে হবে, যদি আপনি ট্রেডার হতে চান। যদি আপনি ট্রেডার হতে চান, ইনভেস্টর না, যদি ট্রেডার হতে চান, তাহলে আপনাকে পচা কোম্পানি ভালো কোম্পানি এই শব্দ দুইটা সাবকনসিয়াস মাইন্ড থেকে মুছে ফেলতে হবে। কোম্পানি তখনই ভালো যার প্রাইস বাড়বে, যার প্রাইস বাড়বে তারই সেই কোম্পানি ভালো। যার প্রাইস কমবে সেই কোম্পানি খারাপ। এখন আমি এখানে জাস্ট বাই সেলের জন্য বলতেছি না, জাস্ট বিনোদনের জন্য আমি 2-3টা কোম্পানির নাম বলি যে কারা আপনারা সিএনডে নাকি কি আমি জানি না, আমি এত ফ্রিকোয়েন্টলি ট্রেড করি না, আমি জানিও না। কেয়া কসমেটিক, ফ্যামিলি ট্যাক্স ইত্যাদি ইত্যাদি শেয়ার আছে। এরা কিন্তু অনেক নামি দামি কোম্পানি, যারা 2 গুণ 3 গুণ 13 টাকা থেকে 28 টাকা হয়েছে, কিন্তু ফ্যামিলি ট্যাক্স বা কেয়া কসমেটিক এরা কিন্তু 2 টাকা থেকে 60 টাকা 60.5 টাকা হয়েছে, তাদের চাইতে আরো অনেক বেশি গেইন দিছে। আমি মনে করি সেই গুড কোম্পানি আমার জন্য, এটাই গুড আইটেম। আমি ট্রেডার, আমি কোম্পানির ফান্ডামেন্টাল বা কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন একটা শেয়ারের দাম বাড়তেছে, একটা শেয়ারের দাম বাড়তেছে, শেয়ারের দাম বাড়তেছে। এখন এই এই শেয়ারটা, এই কোম্পানিটা ভালো না খারাপ, এটার জন্য আর কি এভিডেন্স আমাদের দরকার? লজিক্যালি কি আর কোনো প্রমাণ দরকার আছে যে কোম্পানির ইপিএস, ডিভিডেন্ড ভালো বা খারাপ? দাম বাড়তেছে, আর কোনো এভিডেন্স দরকার আছে? আর কোনো প্রুফ দরকার আছে যে কোম্পানিটা ভালো না? আমি মনে করি দরকার নেই।
এখন একইভাবে আমি বলতে পারি যে আমার যদি প্রাইস, একটা কোম্পানির প্রাইস বা শেয়ারের প্রাইস কমতেছে বা বাড়তেছে বা সাইডওয়েজে আছে, যে কোনো পরিস্থিতি থাকুক, প্রাইস কিং, প্রাইস আমাকে দেখতে হবে। ভালো কোম্পানিও হয়তো আমাকে অনেক দিন সাইড লাইনে বসায় রাখতে পারে, যেগুলি অনেক পপুলার, অনেক গুডউইল আছে, ইয়া আছে, সেও আমাকে অনেক দিন যাবত সাইডওয়েজে বসায় রাখতে পারে। কারণ কি, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা শেয়ারের ফেজ আছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটা কোম্পানির শেয়ারের প্রাইস বাড়া কমার একটা ফেজ আছে। সেই ফেজ কমপ্লিট না হইলে সে যতই ভালো, যতই শক্তিশালী হোক, সে টাইমে নিবেই। সাইকেল তার পূর্ণ করেই তারপরে প্রাইস বাড়বে, তারপরে কমবে। এখন আমরা সবকিছু দিয়া আবার প্রথম কথাতে যাব। প্রথম কথা যেটা আমরা ছিলাম যে প্রাইস ভার্সেস ভলিউম, এখান থেকে আবার শুরু করব। প্রাইস নিয়ে আমরা কি কি জানি? একটা আইটেমের প্রাইস হচ্ছে 20 টাকা। এটা দিয়ে কি মিন করে? সেই আইটেমের বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 20 টাকা, এমনকি ফিউচার ভ্যালু হচ্ছে 20 টাকা। যে এটা কিভাবে? এটা অনেকটা জটিল প্রক্রিয়া, এটার একটা ফর্মুলা আছে, ডিসকাউন্টিং ভ্যালু অফ, মানে ডিসকাউন্টিং ভ্যালু হচ্ছে ফিউচার ভ্যালুকে ডিসকাউন্ট করে আমরা এই প্রাইসটা নির্ধারণ হয়। এটা যারা বড় বড় অ্যানালিস্ট, ফান্ডামেন্টাল অ্যানালিস্ট, তারা এটা করে, তারা করে এই প্রাইসটা তারা দিতে, কিনতে বা বিক্রি করতে তারা উৎসাহ বোধ করে। তো এটা আমরা জানলাম যে প্রাইস একটা কমপ্লেক্স বিষয়, যে এটা একই সাথে বর্তমান প্রাইস এবং ফিউচার প্রাইসকে নির্দেশ করে। এখন প্রাইস কিভাবে বাড়ে, কিভাবে কমে, এটার কিছু রুলস আমরা দেখছি মার্কেটে। সেটা কি রকম রুলস? একদম বেসিক, আমরা একদম ছোট সময় যে প্রাইস হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে প্রাইসটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি। কম্পারেটিভ মানে কি? একটার সাথে আরেকটা তুলনা। কি রকম তুলনা? যে কোনটি বড়, কোনটি ছোট। বি বড়, এ ছোট। একদম একদম প্রথম যেটা বাচ্চাদের, একদম ক্লাসে এখনো ভর্তি হয় না, স্কুলে যায় নাই, সেইগুলি কিছু শিক্ষা, যে কোনটি বড়, কোনটি ছোট, এইগুলো আমাদের শিখতে হবে, যে কোনটি বড়, কোনটি ছোট। তারপরে শিখতে হবে কোনটি লম্বা, কোনটি খাটো। তারপরে শিখতে হবে যে কোনটি মোটা, কোনটি চিকন। আমরা এটা প্রাইসে দেখবো, আমরা একটু দেখে আসি, তাহলে মজা লাগবে। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের মান্থলি চার্ট। এটাকে যদি আমি একটু ছোট করি, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ জান ভাই, দেখা যাচ্ছে। জি। যে এখানে যদি আমরা দেখি, আমি আবার এটার একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে আঁকার জন্য। এখানে যদি দেখি, এই জায়গাটা এরকম আর এই জায়গাটা এরকম। এই পাশের এটা হচ্ছে, এটা যদি আমরা ধরি এ, এটা বি। এ হচ্ছে চিকন, বি হচ্ছে মোটা। এরকম আছে। এখানে যদি যাই,
এখানেও এটা চিকন হবে, এই পাশে মোটা হবে। এটার এরকম ব্যাপারটা হচ্ছে যে আমরা দুইটা ওয়েব দেখি, অনেকে অনেক কঠিন করে অনেক সহজ করে কি জানি হ্যামার, মারিবুজু, শুটিং স্টার, তারপরে ইভিনিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, এরকম বহুত কথা বলছে। আমরা এত বুঝিও না, এত কিছু মনেও রাখতে পারি না, আমাদের স্মরণ শক্তি খুব কম। আমার বয়স হয়েছে 40, আমি ছোট করে বুঝি। এই ইম্পালস কারেকশন, হয়তো কেউ বলবে এটা ইম্পালস, এটা ছিল কারেকশন, এটা বলবে ইম্পালস, এখানে ছিল কারেকশন। আমরা এগুলা ইম্পালস কিংবা কারেকশন কিছু বলি না, আমাদের এগুলো অভ্যাস নাই। আমরা বলি যে এটা হচ্ছে বায়ারের ওয়েব, বায়ার্স ওয়েব। তার যেটা পছন্দ হয় সেইভাবে বলবেন, তার মতো করে শিখবেন। বায়ার্স ওয়েব, এটা হচ্ছে সেলার্স ওয়েব। সেলার্স ওয়েব, বায়ার্স ওয়েব আর সেলার্স ওয়েব, এটা আমরা জানি, এবং এটা পর্যায়ক্রমে আসবে মার্কেটের। এটাই হচ্ছে রুল, যে প্রথমে একটা বায়ার্স ওয়েব থাকবে, একটা সেলার্স ওয়েব থাকবে, তারপরে বায়ার্স ওয়েব থাকবে, আবার সেলার্স ওয়েব থাকবে। এটা হচ্ছে মার্কেটের রুল, মার্কেটে এইভাবে প্লে করে। এখন কথা আছে, যে প্রশ্ন আসে যে আমরা বায়ার্স ওয়েব আর সেলার্স ওয়েব কিভাবে চিনবো। বায়ার্স ওয়েব গুলি চিকন থাকবে, প্রাইস ওভারল্যাপিং থাকবে না, এভাবে যাবে, এভাবে যাবে। আর সেলার্স ওয়েব যাবে এভাবে, একটা প্রাইজের উপরে আরেকটা এরকম উঠে উঠে যাবে, যে কারণে এটা মোটা হয়ে যাবে, চিকন মোটা হবে, এরকম হবে। এটা হচ্ছে এটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে। জি, কে কিছু বলছিলেন? না জান ভাই, কে বলেন না। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে বায়ার্স ওয়েব, বিডব্লিউ, এটা হচ্ছে এসডব্লিউ, সেলার্স ওয়েব। তো সেলার্স ওয়েবে আমরা দেখছি যে প্রাইস গুলি ওভারল্যাপিং হয়, একটা ক্যান্ডেলের উপরে আরেকটা, একটা ক্যান্ডেলের উপরে আরেকটা চলে যায়, এরকম। মানে এই ওয়েবটা সবসময় এরকম মোটা হবে, এই ওয়েবটা সেলার বায়ার্স ওয়েবটা চিকন হবে, সেলার্স ওয়েবটা মোটা হবে। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে, যখন মার্কেট আপ থাকবে। আবার যখন ডাউন ট্রেন্ডে যাবে তখন সেলার্স ওয়েবটা হবে চিকন, বায়ার্স ওয়েবটা হবে মোটা, ওভারল্যাপিং হবে। সহজ সিম্পল নিয়ম। এখন আমাদের প্রথম কাজই হচ্ছে যে আমি কোন ওয়েবে আছি এটা দেখতে হবে, যে আমি কি সেলার্স ওয়েবে আছি না বায়ার্স ওয়েবে আছি। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমি এই মুহূর্তে কি বায়ার নাকি এই মুহূর্তে সেলার। আমি একই ব্যক্তি, দুইটা ভূমিকা নেই, কখনো বায়ার হয়ে যাই, কখনো সেলার হয়ে যাই। বাট মার্কেট এখন সেলার্সদের জন্য, বাট আমি যদি বায়ার হই তাহলে আমার জন্য বিপদ আছে। মার্কেট যখন বায়ারদের জন্য থাকবে তখনই আমাকে বায়ার হইতে হবে, আর মার্কেট যখন সেলারদের জন্য থাকবে তখন আমি সেলার হব। এটাই হচ্ছে নিয়ম, রুল। এখন আমরা আসি আবার সেই ছোট কথায় চলে যাব, প্রাইস। একটা কনসেপ্ট, ছোট্ট একটা কনসেপ্ট অনেক পরিবর্তন করে দিতে পারে, আমাদের চিন্তা চেতনা অনেক কিছুই বদলে দিতে পারে। আমরা যে রুলগুলি পড়ছি অনেকের মনে আছে, কারো মনে নাই। যারা মনে রাখেন নাই খুব ভালো করছেন, আর যারা মনে রাখছেন তারা আরো বেশি ভালো করছেন, কারণ ওইগুলি হচ্ছে বেসিক, ওটা লাগবেই। আপনি যে কনসেপ্টই যান, যেভাবেই যান, ওইগুলি ছাড়া আপনি চিন্তা করতে পারবেন না। কনসেপ্টটা হচ্ছে এরকম, আবার একটা স্ক্রিনশট নেই। প্রাইস, এটা ধরলাম যে একটা আরেকটা বিলিভ, এটা একটা কঠিন বিলিভ। যারা বিশ্বাস করবেন তারা ঠকবেন, নাকি ঠকবেন না, সরি, তারা ঠকবেন না। এটা 5 স্টার বিলিভ, 4 স্টার, 5 স্টার, 5 স্টার বিলিভ। সেটা হচ্ছে
আমি যেই দিন এই সেন্টেন্সটা পেয়েছিলাম কোথাও, যে প্রাইস ইজ স্টিমুলেটর অফ ডিমান্ড এন্ড সাপ্লাই, সেই দিন আমি বারান্দায় 1 থেকে 2 ঘন্টা পাইচারি করছিলাম। কারণ এটা আমার ব্রেনের মধ্যে খুবই ভালোভাবে ক্লিক করছিল, এমন ভাবে ক্লিক করছিল যে আমার কাছে মনে হয়েছিল যে আমি এটা কি পাইলাম, কি জানলাম। প্রাইস ইজ স্টিমুলেটর অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। যাদের এটা ক্লিক করবে তারা একটা চিন্তা করতে পারবেন যে আসলে কি, যে একটা শেয়ারের দাম বাড়তেছে তখন সেটা ডিমান্ড বেড়ে যাবে, একটা শেয়ারের দাম কমতেছে তখন সাপ্লাই বেড়ে যাবে। এটা স্টিমুলেটর, স্টিমুলেটর শব্দটার সাথে অনেকই পরিচয় আছে। হ্যালো, কেউ কি কিছু বলতে চাইছিলেন? না জান ভাই, আপনি বলেন, সমস্যা নেই। ওকে, তো এই স্টিমুলেটর প্রাইস যখন বাড়ে, প্রাইস যখন বাড়তে থাকে তখন ডিমান্ডকে স্টিমুলেট করে। ডিমান্ডের পিছনে কারা থাকে? ডিমান্ডের পিছনে থাকে বায়ার। বায়ারকে অ্যাট্রাক্ট করে সে প্রাইস যখন বাড়ে। প্রাইস বাড়ার কোনো কারণ নাই, ইপিএস, ডিভিডেন্ড, কোম্পানি জমি কিনছে, কোম্পানি অমুকের সাথে কন্ট্রাক্ট করছে, ওগুলার কোনো কারণ নাই। কারণ একটাই, প্রাইস বাড়তেছে তাই বায়ারকে সে অ্যাট্রাক্ট করবে। প্রাইস কমতেছে, সাপ্লাই আসবে, সাপ্লাই মানে কি, সেলারকে অ্যাট্রাক্ট করবে। এবং আমরা যখন এই প্রাইস বাড়া দেখি তখনই আমরা গ্রিডি হই। গ্রিড, সেই আগের কথায় চলে আসি, গ্রিড। তখন আমরা বায়ার হয়ে যাই। আবার যখন প্রাইস কমতেছে তখন সে সেলারকে স্টিমুলেট করতেছে, সেলারের ফিয়ারকে স্টিমুলেট করে সে, তখন সে সেল দেওয়া শুরু করে। যখন একটা মার্কেট নিচের দিকে পড়া শুরু করে তখন আমি দেখি যে এই ক্যান্ডেলটা সে আরেকটা ক্যান্ডেল তৈরি করে, আরেকটা ক্যান্ডেল তৈরি করে, এভাবে স্টিমুলেশন দিয়ে আসে। তো প্রাইস হচ্ছে ডিমান্ড সাপ্লাইকে স্টিমুলেট করতেছে, বায়ারকে অ্যাট্রাক্ট করতেছে, সেলারকে অ্যাট্রাক্ট করতেছে। আর ভলিউম হচ্ছে তার স্টিমুলেটিং পাওয়ার। প্রাইস হচ্ছে স্টিমুলেটর আর ভলিউম হচ্ছে তার স্টিমুলেটিং পাওয়ার। স্টিমুলেটর কিরকম? তেঁতুল যদি মুখের কাছে আনি বা দেই তাহলে মুখের মধ্যে একদম পানি এসে ভরে যায়। এটা আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। তেঁতুল টক, যেটা লবণ দেই সাথে সাথে মুখে পানি চলে আসে, এটা আমাদের ওই স্যালাইভারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। যখন আমার ভয় পাই তখন অ্যাড্রেনালিন হরমোনের পরিমাণ বেড়ে যায়, আমার ওই অ্যাড্রেনালিন গ্ল্যান্ডকে সে স্টিমুলেট করে। এরকম স্টিমুলেটর, প্রাইস হচ্ছে স্টিমুলেটর। আমরা যখন একটা বড় ক্যান্ডেল দেখি তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়, তাড়াতাড়ি কিনতে হবে, আমরা গ্রিডি হয়ে যাই, আমাদের গ্রিডটাকে স্টিমুলেট করে, তখন আমরা বায়ার হয়ে যাই। ডিমান্ড, আরে 10 পয়সা বেশি আছে কোনো ব্যাপার না, তাড়াতাড়ি নেন, খালি নেওয়া শুরু করে দিই। সেলারের ক্ষেত্রেও সেল সাইড যখন আসে, সেল সাইডেও ঠিক এরকম ঘটনাই ঘটে। যখন কমতে থাকে তখন আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তখন আমরা বিক্রি করার জন্য অস্থির হয়ে যাই, ভয় পেয়ে যাই। এখন এই ভয় পাওয়া কম কম কোন জায়গায় কে কে ভয় পায়? সবার ভয় তো এক জায়গায় না, সবার ভয়টা এক জায়গায় না, কেউ আগে ভয় পায়, কেউ পরে ভয় পায়। তো সেটার জন্য সোসিওলজিতে একটা বেল কার্ভ আছে, এটা যারা সোসিওলজি স্টুডেন্ট তারা হয়তো জানবে। এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে অ্যাডপ্টার। অ্যাডপ্টার। এখন নতুন কোনো ইনোভেশন আসলো,
ধরলাম মার্কেটে একটা নতুন মোবাইল ফোন আসছে, খুব সুন্দর মোবাইল আছে, এটার দাম মোটামুটি মাঝারি রেঞ্জে আছে, মোটামুটি সবারই ক্রয় ক্ষমতার মধ্যে আছে, 20,000 টাকা ধরলাম যে 20,000 টাকার একটা ফোন আসলো মার্কেটে। এখানে দেখা যাবে যে 13.5%, আমার পার্সেন্টেজটা এক্স্যাক্টলি মনে নাই, তবে এরকমই 13.5%, এটাকে বলা হচ্ছে যে আর্লি অ্যাডাপ্টার। তারপরে এখানে 34% হচ্ছে এভারেজ অ্যাডাপ্টার, তারপরে 34% হইল লেট অ্যাডাপ্টার, তারপরে 16% আছে লেগার্ড বলে তাদেরকে এরকম, আর এখানে আছে ইনোভেটর, একদম প্রথম মার্কেটে আসলে যেটা, এখানে মনে হয় 2.5% বা 1.5% এরকম সামথিং আছে, টোটাল মিলে 100%। এখন আমরা যারা বায়ার আছি, বায়ারদের মধ্যে একটা গ্রুপ আছে যারা আর্লি অ্যাডাপ্টার, প্রথমেই একটু এইখান থেকে মাত্র একুমুলেশন থেকে বাইরে হইছে, তখনই কিনে ফেলবে, হুমড়ি খায় পড়বে। কিছু আসবে, আরেকটু দেখি না, আরে কি হয় দেখি না, আরেকটু দেখি, এভাবে দেখতে দেখতে এইভাবে কিনবে। এটার সাথে প্রাইসের সাথে একটা ইয়ে আছে যেটা ওয়াইকপ সে বলছে এস শেপ কার্ভ, এস শেপ কার্ভ বলছে, এস শেপ আর বেল শেপ, সে এটা দিয়ে খুব সুন্দরভাবে বুঝাইছিল। তো 34% আছে এভারেজ, তারা এভাবে যাবে, হয়তো এই প্রাইসে যায় কিনবে, এখানে কিনবে। 34% আর একটু ডিলে করে কিনবে, তারা এত সহজে আরে দেখি চিন্তা ভাবনা করি কোন দিকে যায় মার্কেট, আগে বুঝা নেই মার্কেটের ইন্ডেক্স কি আছে একটু বুঝি, ইপিএস টা দেখি, এরকম করতে করতে আরো যায় কিছু, লেট হয়ে যায় তাদের। আর একটা আছে লেগার্ড, একদম শেষে যায়, টপে যায় কিনবে, যখন দেখবে যে না সবাই কিনা শেষ। আমরা মোবাইল ফোনে এরকম দেখবেন যে কিছু লোক প্রথমেই যে একদম ব্র্যান্ড নিউ আসছে প্রথমেই কিনে ফেলবে, তারপরে একটা এভারেজ 2 মাস 3 মাস পরে যে মার্কেটে আসছে, টাকা পয়সা সংগ্রহ করে 2 মাস 3 মাসের মধ্যে অ্যারেঞ্জ করছে। আর একটা হলো যে লেগার্ড যারা, তারা নতুন আর একটা ব্র্যান্ড আসলে পরে এই পুরান ব্র্যান্ড কিনবে, এর আগে কিনবে না, দেখি না কি হয়, বেঞ্চমার্ক কেমন, তারপরে কি বলে ক্যামেরা কেমন, এই কেমন সেই কেমন, সবকিছু আরো 10 জনের ওপিনিয়ন নিয়ে তারা পরে লাস্টে কিনবে। এই সোসিওলজির এই বিষয়টাই এখানে আমরা মার্কেটে তুলে আনছে, এবং ইলিয়ট ওয়েব, আর ইলিয়ট ওয়েব তার যে ওয়েব 1 2 3 4 5 ডেসক্রাইব করছে, সে এটাকে ইউজ করছে, এই অ্যাডাপ্টারের কাহিনীটাকে ইউজ করছে, যে তারা কে কখন গ্রহণ করতেছে। কেউ প্রাইস যখন বাড়ে, কেউ আগে স্টিমুলেট হয়, কেউ পরে স্টিমুলেট হয়, কেউ ল্যাগার্ডে স্টিমুলেট হয়, সেল করার সময় তাদের স্টিমুলেশন এরকম দেরি করে হয়, সহজে স্টিমুলেট করা যায় না। এখন আমরা ভলিউম হচ্ছে তার স্টিমুলেটিং পাওয়ার, এটা হচ্ছে আমাদের চার্ট ট্রেডিং এর একটা পদ্ধতি, এটা আমরা জানলাম, রুলসটা জানলাম যে প্রাইস কিভাবে বাড়ে, প্লাস হলো এখানে বায়ার সেলার কিভাবে এন্ট্রি নেয়, এটার একটা পদ্ধতি জানলাম, এবং এটাই হচ্ছে একটা ফেজ, এটা দিয়েই একটা ফেজ কমপ্লিট হয়, একদম আর্লি অ্যাডাপ্টার থেকে ল্যাগার্ড পর্যন্ত একটা ফেজ কমপ্লিট হয়। এটা এস শেপ কার্ভ দিয়া আমরা যেটা বুঝাইছি সেটা আবার একদম পরিষ্কার করে যদি আঁকি তাহলে এরকম হয় বিষয়টা। এরকম হয় এস শেপ কার্ভে। তো এটাই হচ্ছে অ্যাকুমুলেশন, আর এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে মার্কআপ এন্ড মার্কডাউন, এটাই ওয়াইকপ বলছে। এবং আমরা যদি একটা ক্যান্ডেল আঁকি, সেটার পাশে যদি এরকম থাকে, সরি এরকম হয়, এটা হচ্ছে হাই, এখানে ডিস্ট্রিবিউশন, এখানে একলমেশন, এখানে ছিল মার্কআপ, উল্টা হয়ে গেছে না, সরি,
এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে অ্যাকুমুলেশন। প্রাইস প্রত্যেকটা জায়গা ছোট একদম ক্যান্ডেল লেভেল থেকে যদি আমরা দেখি তাহলে এইভাবেই প্রত্যেকটা জায়গায় হয়। এটা যদি আরো বড় করে আঁকতে যাই তাহলে বড় আসপেক্টে যদি হয় কিভাবে প্রাইস অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন হয়, সেটা হলো এরকম ছোট ছোট এস তৈরি হবে। এভাবে যাবে। তো এখানে আমরা প্রত্যেকটা জায়গায় একটা আপ, একটা ডাউন, একটা আপ, একটা ডাউন, একটা বায়ার, একটা সেলার, একটা বায়ার, একটা সেলার, এইভাবে দেখতে পাই। এটার সাথে একবারে মিলে যায়। তো চয়ন ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন, কথা বলি আপনার সাথে। জি ভাই বলেন। এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন আমরা ভলিউম, প্রাইসের সাথে ভলিউম, প্রাইসের কিছু সাধারণ বেসিক নিয়ম জানলাম, কারণ প্রাইসের সাথে ভলিউমটা দেখব কিভাবে হয়। অ্যাকুমুলেশন প্রাইস হচ্ছে স্টিমুলেটর, আচ্ছা, আর স্টিমুলেটিং পাওয়ার হচ্ছে ভলিউম। ইয়েস, কারণ আমরা এটা একটু মিলাই, চার্টে মিলাই, নাকি বলে? হ্যাঁ অবশ্যই, সেটা আরো ভালো হবে। চার্টে মিলাই, চার্ট দেখি আমরা। এটাকে একটু বড় ফ্রেমে নিয়ে আসি। ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ জাহান ভাই দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ আমরা এই গ্রিন ক্যান্ডেল এখান থেকে ধরি, এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। এই জায়গা থেকে ধরি, যে একটা পয়েন্ট এখান থেকে আসলো। এখানে একটা ভলিউম ছিল, যেটা আমরা প্রথমে একটা ল দিয়েছিলাম যে ইফোর্ট ভার্সেস রেজাল্ট। এখানে ইফোর্ট ছিল, রেজাল্টও ছিল সুন্দর। এবং পরবর্তী ক্যান্ডেলটা, এটা যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে সে বায়ারকে স্টিমুলেট করবে, বায়ারকে স্টিমুলেট করবে। বায়ারকে স্টিমুলেট করলে কি প্রাইস আপ হবে। তো সে পরের দিন আপ করছে, তার যে ক্লোজিং প্রাইস ছিল তার ক্লোজিং প্রাইস থেকে উপরে গেছে, এবং তার স্টিমুলেটিং পাওয়ার আগের দিনের যে ক্যান্ডেল তার চেয়ে থেকে পাওয়ার কম। এখানে পাওয়ার, তার স্টিমুলেটিং পাওয়ার কম। সে আর মানে ফার্দার সে আরো কোনো বায়ারকে অ্যাট্রাক্ট করতে পারে নাই, যে কারণে পরের ক্যান্ডেলটা হয়েছে তার ক্লোজিং লেভেলে। আপ ডাউন, স্মল আপ ডাউন এটা আমরা ধরি না, এটা হচ্ছে যে সে তার এখানে যে স্টিমুলেটিং পাওয়ার এটা দিয়ে হালকা আপ করছে, এটাকে আমরা বলবো হায়ার হাই। এটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে আমি দেখবো, চার্ট দেখার নিয়মটা কি, যে আমি যখন সে একটা বুলিশ ক্যান্ডেল, সে বায়ারকে অ্যাট্রাক্ট করবে, এখনো বায়ার অ্যাট্রাকশনের মধ্যে আছে, তখন সে হায়ার হাই করবে। এবং পরবর্তী ক্যান্ডেল যেটা আমরা দেখলাম যে হায়ার হাই করছে, ঠিক পরবর্তী ক্যান্ডেলে ভলিউম আরো কমে গেছে। না না না, এটার ভলিউম এটা, এটার ভলিউম এটা। এখানে পরবর্তীতে আইসা ভলিউম বাড়ছে, স্টিমুলেটিং পাওয়ার বাড়ছে, কিন্তু সেই পরিমাণে সে প্রাইস বাড়েন নাই, মানে রেজাল্ট আসে নাই। এফোর্ট ছিল যে অনুযায়ী, সে অনুযায়ী রেজাল্ট আসে নাই, বাট সে পজিটিভ সিগন্যাল দিচ্ছে, যেহেতু এখানে আগের যে ক্লোজিং প্রাইস ছিল, এখানে যে ক্লোজিং প্রাইস, এখানে ক্লোজিং প্রাইসটা সে ধরে রাখছে বেশি ভলিউম দিয়া। এখানে আমরা একটা থিঙ্ক করতে পারি লাস্টে, যে ল সেকেন্ড যেটা ডিমান্ড এবং সাপ্লাই, যে সেখানে সাপ্লাইটাকে অ্যাবজর্ব করছে, উপরের দিকে যাওয়ার পরে নিচে আসলেও কিন্তু সে আগের দিনের ক্লোজিং থেকে নিচে নামতে দেয় নাই, সাপ্লাইটাকে সে বড় একটা ভলিউমে সে অ্যাবজর্ব করে নিচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল, সে আবার বায়ারকে অ্যাট্রাক্ট করতেছে। যেহেতু সেটা অ্যাবজর্ব করে প্রাইস ধরে রাখছে,
তার স্ট্রেংথটাকে ধরে রাখছে, সে কিন্তু আরেকটা অ্যাট্রাকশনের একটা স্টিমুলেশন দিয়ে রাখছে বায়ারকে, যে কারণে আমরা পরের দিন দেখতেছি একদম সিমিলার ভলিউমে প্রাইস আপ হয়েছে। তারপরের আর একটা নিয়ম আমরা বলছিলাম যে ক্যান্ডেল দেখার জন্য, সেটা হলো যে একটা ক্যান্ডেলের সেন্টার পয়েন্ট, মিডিল পয়েন্ট, এই ক্যান্ডেলটা আছে, এটার মিডিল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, 50% লেভেল, যেটা পরবর্তী ক্যান্ডেলের সেই রুলটা আসবে যে সে বায়ারকে স্টিমুলেট করছে, এই ক্যান্ডেল বায়ারের গ্রিডকে স্টিমুলেট করার কথা, সে এটা করছে, এবং এখানে স্টিমুলেশনে সে উপরে হায়ার হাই করছে, তার নিয়ম অনুযায়ী যে হায়ার হাই করবে, সে কিন্তু এটা থেকে এই ক্যান্ডেলের থেকে উপরে এখানে হায়ার হাই করছে, বাট 50% এর নিচে নামতে দেয় নাই, ভলিউম বেশি। সে বিয়ারিশ ক্যান্ডেল হইলেও এটাই হচ্ছে নিয়ম, বা এটাই হচ্ছে ইমোশনাল, যে এখানে কিন্তু নিয়ম এটাই, যে আমার বোঝা এবং আন্ডারস্ট্যান্ডিং, যে কিভাবে আমি দেখতেছি চার্টটাকে। তো সে তার এখানেও সে স্ট্রেংথ দেখাইছে, ভলিউম বেশি থাকা সত্ত্বেও সে 50% এর উপরে আছে, প্লাস হলো সে হায়ার হাই করছে, দুইটা সিগন্যাল। সে আবার সে বায়ারকে স্টিমুলেট করবে, যে কারণে পরবর্তী আমরা দেখছি যে আবার বায়ার ইয়া হয়েছে, এবং এখানে ভলিউম কি ছিল, ভলিউমটা তার কাছাকাছি, এটাও একটা পজিটিভ সিগন্যাল, যে তার স্টিমুলেশন পাওয়ার ভালো, আগের দিনের চাইতে এটা স্টিমুলেশন একটু বেশি। ইভেন পরের দিনও যদি এই ক্যান্ডেলটা থাকতো এবং হায়ার হাই করতো, তার ভলিউম যদি এটা এতটুকু হইতো, ইভেন এতটুকু হইতো, তারপরেও আমরা বলতাম যে সে বুলিশ, তার স্ট্রেংথ বেশি, কারণ সে হায়ার হাই করছে। হায়ার হাই আর লোয়ার লো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। চার্ট ট্রেডিং যখন আমরা করব, তখন এই জিনিসটা সবসময় মাথা রাখতে হবে, যে হায়ার হাই আছে 50% আছে নাকি লোয়ার লো করছে। এই তিনটা পয়েন্ট চার্ট ট্রেডিং এর সময় দেখতে হবে। এটা গুরুরা বলে গেছে যে চার্ট ট্রেডিং এর পদ্ধতি হচ্ছে এটা। প্লাস হচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল আমরা দেখি বড়, এখানে কি ঘটনা হয়েছে, এখানে আমরা কিছু হয়তো রং সিগন্যাল পাইতে পারি। পরবর্তীতে স্টিমুলেশন পাওয়ার, স্টিমুলেশনের একটা নিয়ম আছে, প্রত্যেকটা কেমিক্যালেরই একটা পাওয়ার আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে। আমরা যদি এটাকে কি স্টিমুলাস বলা যায়, উদ্দীপক বস্তু, এটা যদি হয় ভলিউম, তাহলে এখানে সে তার অনেকটা খরচ করে ফেলছে, এবং পরবর্তীতে এই ক্যান্ডেল যেটা, এটা যতটা উপরে গেছে সেখান থেকে কিছু জায়গা সে রিট্রেস করে ফেলছে, বাট এটা 50% রিট্রেস করছে না, এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। এটা এত বড় ক্যান্ডেলের, যে এই ক্যান্ডেল থেকে এই পর্যন্ত যে দূরত্ব 50% এই লেভেল হবে, 50% উপরে ধরে রাখছে, এবং বড় একটা ভলিউম, মানে কি স্টিমুলেশন তার যতটুকু পাওয়ার ছিল সে অ্যাপ্লাই করছে, তারপরেও সে উপরে প্রাইস ধরে রাখতে পারে নাই। বেশ কিছু চোখে পড়ার মতো, নজরে পড়ার মতো, মানে দৃষ্টিতে পড়ার মতো একটা প্রাইস সে রিট্রেস করে নিচে আসছে। এই সময় আমাকে চুপচাপ থাকাই ভালো এই সময়গুলিতে, যে পরবর্তী কি হয় আমরা দেখব। এর পরবর্তীতে যা হয়েছে ঘটনা, যে ইনসাইড বার, এটা শাহরিয়ার ভাই ভালো বলতেছিল প্রাইস অ্যাকশনে, যে ইনসাইড বার ফেকি এইসব বিষয়। ইনসাইড বার যখন হবে, তখন ইনসাইড বার এরকম যদি হয় যে একটা ক্যান্ডেলের 50% লেভেলে, আমি একটা টাইমের একটা রুল বলছিলাম, যে জ্ঞান, ডব্লিউডি জ্ঞান একটা কথা বলছে, যে কোনো একটা মুভ যখন যাবে, মুভের 50% এর মধ্যে থেকে যদি আগের যে সময়টুকু, এইখান থেকে যে সময়টা, আমরা যদি এটাকে এই ওয়েবের এইখানকার পরে এই জায়গা থেকে আমরা ধরি এই পর্যন্ত, এখানে যে সময় নিছে তার চাইতে বেশি সময় যদি সে এখানে নেয় এবং একটা জায়গায় 50% এর উপরে রেখে, তাহলে প্রাইস বাড়বে।
ইনসাইড বার যখন তৈরি হবে তখন আমরা খালি শুধুই দেখব, বায়ারের ভূমিকাও থাকবে না, সেলারের ভূমিকাও থাকবে না। তখন আমরা শুধু মার্কেট দেখতে থাকবো যতক্ষণ পর্যন্ত ইনসাইডে থাকবে, এরকম সাইডওয়েজে থাকবে। আর যদি আমার ওইরকম বড় হোল্ডিংস থাকে বা আমার একটু প্রফিট আছে, ভালো প্রফিট আছে, প্রফিট নেওয়ার দরকার হয়, তখন আমরা যখন এরকম একটা বারে ক্যান্ডেল 2:30টার সময় দুপুর 2:10 যখন দেখব যে এরকম একটা বড় ভলিউম হয়েছে, এরকম একটা বড় ক্যান্ডেল হয়েছে, প্লাস এখানে রিট্রেস হয়ে গেছে, তখন পরের দিন আমরা চিন্তা করব যে এটার কাছাকাছি বা একটু যদি পাওয়া যায় এই ক্লোজিং এর উপরে একটু বসায় যদি কিছু প্রাইস কিছু সেল দেওয়া যায়, তাহলে সেটা আমরা করলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। আমি করি এরকমই, আমি করি যে যখন এরকম দেখি যে না কিছু সন্দেহজনক তৈরি হয়ে গেছে, তখন হয়তো আমার পোর্শনের কিছু পার্সেন্টেজ আমি সেল দিয়ে দিলাম, প্রফিট নিয়ে নিলাম, প্রফিট আছে প্রফিট নিয়ে নিলাম, তারপরে অপেক্ষা করতে থাকবো। এবং অপেক্ষা করে এই সাইডওয়েজ মুভমেন্টে ইনসাইড বার গুলিতে আমি যে স্টিমুলেশন দেখবো সেটা দেখতে থাকবো কি হয়। যদি ভলিউম কমতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ভলিউম কমতেছে টাইম বাড়তেছে, ভলিউম কমতেছে টাইম বাড়তেছে, এটাকে আমাকে বায়ারদের জন্য খুশির খবর যে প্রাইস আরো বাড়বে। যে টাইম বাড়তেছে বাট ভলিউম কমতেছে একটা আপ মুভমেন্টের পরে, এটা খুশির খবর যে এখান থেকে আমি আবার উপরের দিকে যেতে পারবো। আরেকটা জিনিস হলো যে স্টিমুলেশনের একটা রেশ থেকে যায়। এখানে যে একটা বড় ভলিউম দিছে এবং একটা বড় ক্যান্ডেল দিছে, এটাও কিন্তু একটা স্ট্রেংথ, বড় স্ট্রেংথ, যে লং টার্মের জন্য একটা স্ট্রেংথ নির্দেশ করে। এই ক্যান্ডেল এবং এই ভলিউম, বড় ভলিউম, পজিটিভ ভলিউম এবং এই টাইম সবকিছু মিলে তখন আমি কনফিডেন্ট হইতে পারি যে এই জায়গাটায় এসে কি কনফিডেন্স দেয় আমাকে। আমরা বলছিলাম যে যখন একটা মুভ শেষ হবে, স্টিমুলেশন পাওয়ার শেষ, সেল এখান থেকে সে, আমি যদি এখানে যে সেলারকে অ্যাট্রাক্ট করছে, সেলার সেল দিছে, নিচে পড়ছে অনেক, পরবর্তীতে কিন্তু সে লোয়ার লো করছে কিন্তু খুব কম পরিমাণে এবং তার স্টিমুলেশন পাওয়ার কম, মানে সেলারকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা কমে গেছে। তখন আমার পরবর্তী দিনে যখন আমি দেখলাম যে এই ক্যান্ডেলের হায়ার হাই করে ফেলছে এবং ভলিউম যাই হোক, এটা যদি এই পর্যন্ত ভলিউম হইতো, অর্ধেক ভলিউম হইতো, তারপরেও আমি বুঝতে পারতাম যে না, এটা স্ট্রেংথ সিগন্যাল দিচ্ছে, সেলারকে বায়ারকে ডাকতেছে, এই ক্যান্ডেলটা বায়ারকে অ্যাট্রাক্ট করতেছে, স্টিমুলেটর, সে বায়ারকে ডাকবে। তখন আমাদের কাজ হলো এই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার ওই দিন দুপুরে আমরা নিতে পারি, অথবা আরেকটু সেফ যদি থাকতে চাই, আরো সেফ থাকতে চাই, তখন এই যে এখানে ব্রেকআউট হইলো এবং একটা বড় ভলিউম দিয়ে ব্রেকআউট হইলো, এই ক্যান্ডেল যদি আমি দিই, এই ব্রেকআউটে যখন আমি দেখবো স্ট্রেংথ দেখবো, এই ক্যান্ডেল যখন এটা ব্রেকআউট করলো, এই রেঞ্জটাকে ব্রেকআউট করে ফেললো, তখন এই দিনে আমি হয়তো বা এটা রানিং এর মধ্যে আমি নিতে পারি, কারণ এখানে অলরেডি আমার একটা ছোট সিগন্যাল কিন্তু দিয়ে দিছে এবং এখানে যখন ব্রেকআউট হয়েছে তখন আমি একদম ফাইনাল যে না ঠিক আছে, এটা আমাকেই ডাকতেছে, আমি বায়ার আমাকেই ডাকতেছে। তারপরের দিন কি হয়েছে, স্টিমুলেশন এখানে ছিল, স্টিমুলেশন পাওয়ার কম থাকলেও সে, আমরা জানি যে যখন ব্রেকআউট হয়, এটা রুল, ছোট ছোট রুল, অনেকগুলি রুল আছে, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্যে যাইতে হবে। আমি জাস্ট কিছু জিনিস যে কিভাবে আমরা চার্টটা দেখব, এই রুলগুলি আসলে বলে শেষ করা না, আপনি যখন নিজেরা দেখতে থাকবেন যে আসলে কি হয়েছে, তখন ওই যে দুইটা রুলের কথা বলছি, যে
এফোর্ট ভার্সেস রেজাল্ট, ডিমান্ড ভার্সেস সাপ্লাই, ওইটার সাথে খালি মিলাইতে থাকবেন। আর হচ্ছে আমি নতুন একটা কনসেপ্ট দিলাম আজকে, যে স্টিমুলেটর এবং স্টিমুলেটিং পাওয়ার। এটা হচ্ছে স্টিমুলেটর, সে হায়ার হাই তৈরি করবে, যেহেতু ভলিউম আছে সবকিছু আছে, আমি একদম কনফার্ম যে এই ক্যান্ডেলের হায়ার হাই হবেই, যাক বা না যাক। তারপরে ক্যান্ডেল, এখানে যে পরিমাণ স্টিমুলেটর আছে খুব বেশি পার্থক্য নাই, একদম কাছাকাছি। যদি ক্লিয়ার করে দেখি, একদম কাছাকাছি ভলিউম, তার মানেও সে বায়ারকে ডাকতেছে। এবং এখানে ক্লোজিংটা দেখেন যে উপরে কোনোই শ্যাডো নাই একদম, তার মানে এখানেও কনফার্ম যে সে হায়ার হাই করবে, এবং সে হায়ার হাই করছে। এবং থার্ড, এইখানে যে তার ভলিউম, এখানের ভলিউম খুব বেশি আপ হয় নাই, এটা ভালো সিগন্যাল যে সে সেলারকে ডাকছিল শেষ সময়ে, কিন্তু তার ক্লোজিং হয়েছে আগের ক্যান্ডেলের উপরে, এবং তার হায়ার হাই এর যে ক্যান্ডেল তার উপরে। এটাও আমার জন্য পজিটিভ সিগন্যাল। আমি এখানে সেল দিব না, এখানে অবজার্ভ করব। এখানে সেল দিব না এই কারণেই যে ক্লোজিং এখনো উপরে আছে। ইভেন আমি যদি এটাকে, এই ক্যান্ডেল দুইটাকে এভারেজ করতাম, এভারেজ হলো এখানে, এটার এভারেজ এখানে, এভারেজ থেকে এভারেজের দূরত্ব এখনো অনেক বেশি। তার মানে সে এখনো স্ট্রেংথ, বায়ারকে ডাকবার মতো সুযোগ এখনো তার আছে, সেই ধরনের স্টিমুলেটিং পাওয়ার তার এখনো আছে। সেকেন্ড যে ক্যান্ডেল হয়েছে, এটার ভলিউম কম এবং সে বিয়ারিশ, হায়ার হাই করে নাই। এইখানেই কিন্তু আমার সেল সিগন্যাল একটা চলে আসছে। ভলিউম যদি এখানে এরকম হইতো তাহলে আমি সেল সিগন্যালের কথা বলতাম না। যদি এই ভলিউমটা এই পর্যন্ত থাকতো, এটার অর্ধেক বা আরো কম, তখন এই ক্যান্ডেলটাকে আমি বলতাম যে সে সাপ্লাই টেস্ট করতেছে। আগে যেটা বলছিলাম যে যখন একটা ক্লোজিং প্রাইসের নিচে নামায় দেয় বা লোয়ার লোর নিচে নামায় দেয় প্রাইসটা, এখানে কিন্তু সে লোয়ার লোর করে ফেলছে এই ক্যান্ডেলটা, কিন্তু তার ভলিউম বেশি। এখানে আমার সেল সিগন্যাল, এইখানে আমাকে ভয় পাইতে হবে, ভয় পাওয়ার জায়গা এটা, যে ভলিউম বেশি এবং লোয়ার লো করে ফেলছে, আগের ক্যান্ডেলের লোয়ার লো করে ফেলছে। তারপরে কি হয়েছে, পরবর্তী ক্যান্ডেল সে অনেক দূরের একটা যাত্রা করছে, যে এখানে এফোর্ট ছিল কম বাট প্রাইস গেছে অনেক বেশি। এই ধরনের জায়গায় আমরা আগে কি বলছিলাম, কি নিয়ম ছিল, সতর্ক হওয়ার কথা বলছিলাম। এইখানেই তো আমি সতর্ক, এইখানেই সেল দিয়ে দিছি। এই পর্যন্তই আমার লিমিট, এই পর্যন্তই হচ্ছে আমার লিমিট। আমি এইটুকু ধরতে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, ওইটুক শক্তি নাই, আমাকে ওইটুক ছাড় দিতে হবে। আমি যদি হইতাম এই ক্যান্ডেলের এইখানে যে ক্লোজিং হয়েছে, হয়তো পরের দিন এই সকালের ক্লোজিং প্রাইসে আমি সেল দিয়ে দিতাম। পরে প্রাইস বাড়ছে এইটুক নিয়ে হয়তো আমি আফসোস করতাম না। আরো যদি বাড়তো তখন আরো 2 দিন আমি দেখতাম, এখানে ভলিউম দেখতাম, ভলিউম দেখা যদি এখানে ড্রাই ভলিউম থাকতো, বড় ভলিউম না থেকে যদি এরকম ড্রাই ভলিউম থাকতো, ছোট ভলিউম থাকতো, তাহলে আমি আবার রিএন্ট্রি নিতাম। তখন এটা হলো যে আমার যে ফর্মুলা, ফার্স্ট থিং যে প্রটেক্ট ইউর মানি, এই ফর্মুলাতে যাইতে হবে। যে আমার প্রথম কাজ হচ্ছে আমার যে ক্যাপিটাল আছে এটাকে প্রটেক্ট করতে হবে। তারপরে যদি যাইতো, এখানে যদি ভলিউম ছোট হইতো, এরকম ছোট হয়ে যাইতো একটা সময়, তখন হয়তো আমি উপরে হইলো আবার উপরে যায় এন্ট্রি নিতাম, কিন্তু এখান থেকে আমি বের হয়ে যেতাম। কারণ আমার ফর্মুলাই হচ্ছে আমার মানি প্রটেক্ট করতে হবে। কারণ এখানে আমার গড়বড় মনে হচ্ছে, সন্দেহজনক মনে হচ্ছে, আমি বের হয়ে যাব। এখন ডাউন সাইডে যখন নামে,
তখন স্টিমুলেটিং পাওয়ার যদি এটা ধরলাম ডাউন সাইডের একটা আমাকে অ্যাট্রাক্ট করার মতো একটা ক্যান্ডেল, সেলারকে অ্যাট্রাক্ট করার মতো ক্যান্ডেল, এখানে আসছে বড় একটা ভলিউম দেওয়া, তার স্টিমুলেটিং পাওয়ার অনেক বেশি, সে বাড়বে, বাড়তে যখন গেছে তখন তার ভলিউম কম, উপরের দিকে ডিমান্ড কম, সাপ্লাইও কম, নিচের দিকে আসছে তার স্টিমুলেটিং পাওয়ার আসছে, আরো নিচে পড়ছে, স্টিমুলেটিং পাওয়ার বাড়ছে। এটা আমাকে এই নির্দেশগুলি দিচ্ছে যে আরো সামনে স্টিমুলেটিং পাওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেলারকে অ্যাট্রাক্ট করবে, ভলিউম যতক্ষণ পর্যন্ত, ভলিউম না ড্রাই না হওয়া পর্যন্ত, আচ্ছা এই পর্যন্তই আমার, ভলিউম ড্রাই না হওয়া পর্যন্ত আসবে না। এখন অনেকগুলি চার্ট দেখলে, অনেকগুলি বিষয় দেখলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যে আমার যদি এইখানে একটা পিন বার হইতো, এরকম এখানে একটা পিন বার হইছে, এই পিন বারটা হয়তো রেড ছিল, এই পর্যন্ত রেড ছিল, কিন্তু এখানে ভলিউম এত ছিল, এরকম লম্বা ছিল, কারণ এই প্রাইসটা অনেকটা, এই জায়গাটা থেকে এই প্রাইসটা অনেকটা নিচে নামছে এবং ভলিউম বাড়ছে। তার মানে কি, তার স্টিমুলেটিং পাওয়ার এখনো বেশি, এখানে নিচে পড়ছে। যদিও একজন বলতে পারে যে না এটা তো বুলিশ ক্যান্ডেল, উপরের দিকে নিচে থেকে উঠা এটা তো পাওয়ার দেখাইছে, বাট স্টিমুলেটিং পাওয়ার কি বলে, সে সেলারকে ডাকবে। তখন পরবর্তী ক্যান্ডেল যেটা হবে, এটা আমি ধরে নেই এই পর্যন্ত হায়ার হাই করবে, বাট এটা অনিবার্য যে সে আবার এই ভলিউমকে ড্রাই করে তার এখানে যে আরো ভলিউম আছে, সে ভলিউম আবার টেস্ট করে যখন এরকম কম ছোট ভলিউম পাবে তখনই উপরে উঠবে, নাহলে উঠবে না, উঠতে পারবে না। এখন আমরা দেখি যে অমুক শেয়ারের দাম ফান্ডামেন্টালের সাথে মিলে না, বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, আবার কিছু জায়গা আছে কমতে আছে তো কমতেই আছে। কারণ স্টিমুলেটিং পাওয়ার এমন একটা পাওয়ার যেটা টোটালি অপ্রতিরোধ্য, ইরেজিস্টেবল, এটাকে রেজিস্ট করা যায় না, মার্কেট মেকারেও পারে না, কোনো হর্তাকর্তাও পারে না, কেউই পারে না। হয়তো ওই যে ওইরকম ইয়া দিয়ে দিতে হবে, ফ্লোট দিয়ে দিতে হবে কমানোর জন্য নিয়ম করে, তা না হলে মানি দিয়া, মানি ফ্লো দিয়া এই স্টিমুলেটিং পাওয়ার টোটালি ইরেজিস্টেবল, এটা করা যাবে না, কখনোই করতে পারবে না, মার্কেট এতটাই পাওয়ারফুল। মার্কেট যখন বাড়তে থাকবে তখন সেলার বায়ারকে যখন সে অ্যাট্রাক্ট করা শুরু করবে, তখন এটাকে কোনো ফান্ডামেন্টাল, কোনো নিউজ, যুদ্ধ, দুর্ভিক্ষ, কোনো কিছুই থামাইতে পারবে না, তার স্টিমুলেটিং পাওয়ার যদি বেশি থাকে। এটা হচ্ছে স্টিমুলেটিং বা স্টিমুলেটর, প্রাইস ইজ কিং, প্রাইস ইজ এ স্টিমুলেটর অফ ডিমান্ড সাপ্লাই, এই কনসেপ্টে এইটুকুই। এখন ছোট ছোট রুল আছে এটার মধ্যে, কিভাবে যায় কিভাবে কমে, এইগুলো আমরা আরো অনেক টাইপের ইয়া আছে যাদের সাথে কম্বিনেশন করে, ইলিয়ট ওয়েবের সাথে, ডাব্লিউডি জ্ঞানের সাথে, টাইমের সাথে, ফেজের সাথে, ফিবোনাক্কি রিট্রেসমেন্টের সাথে, এইগুলো নিয়ে হয়তো আমরা একটা জিনিস তৈরি করতে পারি, যে কম্বাইন্ড ককটেল তৈরি করতে পারি, যে এই পদ্ধতিতে আমাদের আগাইতে হবে। এখন আবার সেই প্রথম বিলিফে যাই, যে রুল বেসড ট্রেডিং, যেটা রুল বেসড ট্রেডিং হইলে হয় কি, আমাদের যে চয়ন ভাইদের মতো যারা খুবই আগ্রহী এবং তারা কিছু জানতে চায়, কিছু অ্যাচিভ করতে চায়, তাদের জন্য সুযোগ হচ্ছে প্রাইস এক্সচেঞ্জ। তারা একদম বেসিক দুইটা ডাটা যেটা প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জ সাপ্লাই দিয়ে থাকে, সেটা হচ্ছে প্রাইস এবং ভলিউম। এই দুইটা ডাটার উপরে যারা কাজ করবে, সময়ের সাথে মিলে তাদের একটা স্কিল ডেভেলপ হবে। 3 বছর 4 বছর তারা যখন চার্ট ট্রেডিং এ স্কিল হয়ে যাবে, তখন তারা একটা মজা পাবে, এবং সাকসেস কি হবে এটা তো আমি এখনো জানি না, আমি এখনো তো ওই লেভেলে পৌঁছাইনি। তবে যতটুকু আমি দেখতেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, কারণ আমি
2 বছর 3 বছর টাইম পাস করছি আমি ফর্মুলার পিছনে, ম্যাজিক ফর্মুলা খুঁজছি, সিক্রেট খুঁজছি, যে কার কি সিক্রেট আছে, জ্ঞানের কি সিক্রেট আছে, নেলির কি সিক্রেট আছে, তাদের সিক্রেট খুঁজবার চেষ্টা করছি। কিন্তু তাদের বইয়ের মধ্যেই তারা বলে দিছে ডাব্লিউডি জ্ঞান তার মাস্টার কমোডিটিস ট্রেডিং কোর্সের মধ্যে প্রত্যেক প্যারার মধ্যেই একটা কথা বলছে যে ইয়া লাগবে, স্টপ লস লাগবে। তাদের কাছে যদি এত ম্যাজিক ফর্মুলাই থাকতো, এত কিছু যদি 100% একুরেট কিছু থাকতো, তাহলে স্টপ লসের কথা কেন তারা বলবে? There is some risk. রিস্ক আছে, এবং এই রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে আরেকটা চ্যাপ্টারে যাইতে হবে, সেটা হচ্ছে রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট। সেটা ট্রেডিং এর সাথে সম্পর্কিত, ট্রেডিং পদ্ধতির সাথে সম্পর্কিত, যে আমি কিভাবে ট্রেডিং করতেছি, কোন জায়গায় বাই নিতেছি, কোন জায়গায় সেল নিতেছি, সেটার সাথে আমি কত পার্সেন্টেজ আমি রিস্ক নিতেছি। এইগুলোর অনেক বিস্তারিত কথা আছে, অনেক আলোচনা আছে। তো যেটা হয় ফর্মুলা বা ইন্ডিকেটর বেস যেটা আমরা শিখি বা আমাদেরকে যেটা শেখানো হয়, আমরা যেগুলো যারা আমাদেরকে শিখাইছে, আমি যদি লং টার্মে আমি যখন একটা ইন্ডিকেটরের পিছনে থাকবো, সেই ইন্ডিকেটর যদি না থাকে বা সেই ইন্ডিকেটর যদি দেখলাম যে ফেল করলো, কাজ করলো না, তখন আমার হাতে কিছু নাই, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স এই সেই কিচ্ছু নাই, সব বেনিশ হয়ে গেল। কারণ আমি তো ইন্ডিকেটরের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, আমি তো বেসিক কিছুই জানি নাই, প্রাইস জানি নাই, ভলিউম জানি নাই, একটা নেকেড চার্ট কিভাবে দেখতে হয়, সেখানে কি কি মেসেজ আছে, এগুলো আমি কিছুই জানি না। এইগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই জন্মায় না যখন আমরা ইন্ডিকেটর বেসড হয়ে যাই। ইন্ডিকেটর আমাদের থাকবে, রুল থাকবে, কিন্তু সেটার চাইতে প্রাধান্য দিতে হবে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমি একদম নেকেড একটা নিব, এটার মধ্যে খালি শুধু ভলিউম আর প্রাইস থাকবে, আর কিছু থাকবে না। এটা দিয়ে যদি আমি প্র্যাকটিস করতে থাকি, লং টার্মে আমার একটা স্কিল ডেভেলপ হবে। তখন সেটা আমার জন্য, আমি যে মার্কেটেই যাই, যদি আমার এরকম সুযোগ থাকে, আমাদের মার্কেটে অপরচুনিটি আছে যে শর্ট সেল, যেটা এই শর্ট সেলের সিস্টেম যদি চালু থাকে, তখন আমি বিজনেস করতে পারবো। কিন্তু আমি যে ইন্ডিকেটর বেসে শিখছি এখন বাংলাদেশ মার্কেটের জন্য, আমাকে শেখানোই হয়েছে যে কেমনে লং এ যাইতে হয়, কেমনে লং এ যাইতে হয়, কোন জায়গায় লং ইয়া করতে হয়। আমি আরেকটা সাইড কিন্তু কিচ্ছু জানি না। কিন্তু প্রাইস অ্যাকশন সব শিখাবে, সাইডওয়েজ মুভমেন্ট শিখাবে, ইনসাইড বার শিখাবে, ফেকি সেটআপ কি সেইগুলি শিখাবে, অনেক কিছুই শিখাবে প্রাইস অ্যাকশন। যারা প্রাইস অ্যাকশনে একবার একটু পড়াশোনা করেন, ইন্টারনেটে অনেক ব্যবস্থা আছে, সুযোগ আছে, ফ্রি অনেক ই বুক আছে, যাদের পড়ার অভ্যাস আছে, তারা পড়েন, দেখেন, মজা পাবেন। এখন চয়ন ভাই একটা কথা বলছিল যে সবার একটা সিক্রেট থাকে, সেই সিক্রেট কেউ শেয়ার করে না। চয়ন ভাই, হ্যাঁ জি, না ধন্যবাদ আপনাকে, আপনি এত চমৎকার মানে রিলেট করছেন। প্রাইস অ্যাকশন তো কিছু কিছু আমরা করতেছি স্টাডি, তার সাথে যে ভলিউমের ব্যাপারটা এক্সিলেন্ট। এক কথায় এক্সিলেন্ট, খোঁচা খোঁচা বুঝতাম। সার্বিকভাবে আপনি যেভাবে মানে শুরু করায় দিলেন, বুঝে ফেলছি আমি হ্যাঁ, বলি না, বুঝার যে না না, চোখ খুলে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা just শুরু করার ইয়া, কারণ এটা একদিনে হবে না, এটা না স্কিল, না না, এটা জাস্ট প্র্যাকটিস শুরু। করতে 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 আপনার এই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলি হ্যাঁ, আসবে। আসবে আসবে। শুরু করানোর জন্য যেটা, যে হুম, হাউ টু রিড চার্ট, এইটাই হলো মেইন। এবং এইটা না হলে প্রাইস অ্যাকশন তো কিছু হবে না। ভলিউমের সাথে হুম, ইন্ডিকেটর বেসড হয়েই তো ভাই জীবনটাকে ধ্বংস করার মতো হয়েছে আমাদের রাষ্ট্রে, আমরা নিজেরা আর কি সবাই। হ্যাঁ, যখন শর্ট চালু হবে তখন তো সমস্যাই হবে। খালি লং এর উপরে কাজ করতেছি, কিন্তু তখন দুইটাই আসবে। ধন্যবাদ, আপনি শুরু করাইছেন। এখন যদি আমরা এটা বুঝে বুঝে, হ্যাঁ, প্রাইস অ্যাকশন তো অনেক বড় ধরনের জিনিস। আবার
আবার সিম্পলও, যদি শুরু একদম করতে সিম্পল, চান। একদম সিম্পল। হ্যাঁ, এখন এই সিক্রেটটা হচ্ছে এটাই যে আপনি যে বিভিন্ন ফর্মুলা গুলি আছে, বিভিন্ন মার্কেটের যে বিভিন্ন বিলিভ গুলি আছে, যে বিশ্বাসগুলি চালু আছে, এইগুলি আপনার নিজের মতো করে একটা কনসেপ্ট তৈরি করলেন, ইজি ওয়েতে করলেন বা কঠিন ওয়েতে আপনার মতো করে করলেন, তখন আপনি আপনার জন্য এটা মনে হবে কি যে এটাই তো ম্যাজিক ফর্মুলা। নিয়াল ফুলারের কথা বলছেন যে সে তার 3টা সেটআপ খুব গুরুত্বপূর্ণ, আমি তার কোর্সটা দেখেছি, যে ফেকি সেটআপ, ইনসাইড বার আর পিন বার, এই 3টা জিনিস, হ্যাঁ এই 3টা জিনিস নিয়ে খুব ডিটেইল সে বলছে। এবং যে এই 3টা সেটআপ দেখতে থাকবে একটা সময় আরো কিছু সেটআপ সে পাবে। আমি চার্টের মধ্যে দেখি যে না আরো কিছু সেটআপ আছে। এবং এখানে আমি একটু বলি যে আমরা আরো কিছু জিনিস আমি তো সবকিছু দিতে পারবো না, আমার স্কিল আমি কারো কাছে শেয়ার করতে পারবো না। আমি কিছু দেখার নিয়ম, কিছু বোঝার নিয়ম, কিছু ভাববার নিয়ম আমি বলে দিতে পারবো, বাট আমি তো আপনার ফুটবল আমি খেলে দিতে পারবো না। আপনাকে বলে দিতে পারবো যে এই পাশে গেলে বাম পা দিয়েও লাথি মারা শিখতে হবে, খালি আপনার ডান পা দিয়ে খেললে হবে না, বাম পা দিয়েও মাঝে মধ্যে লাথি দিতে হবে, মাথা দিয়েও আপনাকে মাথাকেও কাজে লাগাইতে হবে, মাথা দিয়ে আপনি হেড মারবেন, এটাও আমি একটু বলে দিতে পারি, বাট আমার স্কিল বা আমার পদ্ধতি আমি বলতে পারবো না। এটাই আমার সিক্রেট, স্কিলটাই হচ্ছে সিক্রেট। সবাই বলছে পরিশ্রম করতে হবে, ডাব্লিউডি জ্ঞান বারবার বলছে যে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, স্টপ লস দিতে হবে, এই কথাগুলি তার একদম প্রতিটা প্যারার মধ্যে আছে। হ্যাঁ, তা তো অবশ্য আপনি যেটা বললেন যে লাস্টে মনে হইতেছে আমি পারি না, কিছুই বুঝি না, আমার মিলতেছে না, স্টপ লস তখন একটা হাতিয়ার আছে আর কি, এটা হাতিয়ার আপনাকে রাখতেই হবে। রাখতেই হবে। যে আমি বুঝতেছি না, সন্দেহজনক, তখন আমি কি করব? সন্দেহজনক, আমি কি করব? এখন কোথায় স্টপ লস লাগবো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টপ বিষয়। লসের তো মানে প্রাইস অ্যাকশনে স্টপ লসের উপরে প্রচুর কাজ আছে। নিয়াল ফুলার স্টপ লসের উপরে কয়েকটা চ্যাপ্টারই তৈরি করতেছে। প্রত্যেকটা মনে করেন পিন বার স্ট্র্যাটেজিতে একরকম স্টপ লস, তারপরে ইনার বারে একরকম স্টপ লস, কম্বো বারে একরকম, মানে স্টপ লস ইন্ডিভিজুয়াল সেটআপের উপরে ডিপেন্ড করে আমার মানি ম্যানেজমেন্ট। আপনারা যেটা করতে যাবেন ফিউচারে, আমার শাহরিয়ার ভাই আর আপনারা দুজনে, সেটা হলো মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি যে কোর্সগুলা একটু আমাদেরকে ধারণা দিবেন, বা পেইড কোর্স অবশ্যই দিবে আমরা যে করতেছি, ওইখানে মানি ম্যানেজমেন্টটা হবে ওই সেটআপের উপরে ভিত্তি করে আমার নিজের দক্ষতার উপরে। হ্যাঁ, আর রিস্কটা কতটুকু নিতে পারবো আমি, আর ইন্টারন্যাশনাল একটা ল আছে, সেই লটাকে মাস্টার ধরে আমাদের তখন মানি ম্যানেজমেন্ট সাইকোলজির মানি ম্যানেজমেন্ট, এটা কিন্তু আর একটা স্কিলটাকে বেশি পিউরিফাই করবে, স্কিলটাকে আরো বেশি গতিশীল করবে, স্কিলটাকে আরো বেশি ইফেক্টিভ করবে। সাইকোলজি অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এইটাও কিন্তু আবেগকেও নিয়ন্ত্রণ করবে। নিয়ম আপনি যেটা বলছেন যে না রুল ভুল হবে, আবার হারতে হবে রুলের কাছেই, আবার জিততে হবে রুলকে দিয়েই। হ্যাঁ, এই দুটি আর কি আমার যেটা মনে হইতেছে, এই জায়গায় আমাদের যেতে হবে ভাই, খালি শুরু করতেছি আর কি। মানে শুরু করার জন্য যে আপনারা যেভাবে নিরলস, আপনি বিশেষ করে বা যেভাবে চেষ্টা করতেছেন শুরু করার জন্য, আমি তো জাস্ট মানে সুপার, আপনারা আর কি বলি ভাই। এখানে কিন্তু আমরা যারা মোটামুটি ডিস্ট্রিবিউশন বুঝি, এখানে কিন্তু একটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার, এখানে একটা ক্লিয়ার ডিস্ট্রিবিউশন কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে একদম ক্লিয়ার দেখা যায়। এনিওয়ে, আজকে তো আমরা তো বিনোদনের কথাই বলছি, রোল টোল এগুলা কিছু না, এগুলা মার্কেটের সাথে মিলে গেলে কাকতালীয়, এটার জন্য কারো লস বা লাভ হইলে সেটার কোনো দায়ভার নাই। তো বিনোদনের ক্ষেত্রে আজকে তো অনেক কথাই বললাম, গল্প বললাম, আজকে একটা কবিতা শোনাবো। কবিতার শেষে 2 লাইন থাকবে চয়ন ভাইয়ের জন্য উৎসর্গকৃত। তাহলে কি এখন শুনবো না কখন শুনবো? আর এখনই শুনেন, আজকে শর্টকাট তো। হ্যাঁ, আজকে শীতের অনেকে চাইছে, 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস, মানে 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। জি জি ভাই। কেউ কেউ তো থাকে এমন, যার কোনো ঘর হয় না, উঠোন হয় না। কেউ কেউ তো থাকেই এমন,
শহর ভর্তি মানুষ, অথচ ভালোবাসবার জন্য একজন মানুষ জোটে না। কেউ কেউ কি এমন থাকে না, সারাটা জীবন পাখি আর আকাশ দেখতে দেখতে, মানুষ আর অরণ্য দেখতে দেখতে, সমুদ্র আর শূন্যতা দেখতে দেখতে বয়স বাড়ে। আর বয়স বাড়তে বাড়তে এমনও কি হয় না, ধসে যাবার আগ মুহূর্তে আরেকটা জীবন চাই জীবন যাপনের? হয় না এমন তো নয়? হয়। শেষের 2 লাইন চয়ন ভাইয়ের জন্য। আমার কালকে চয়ন ভাইয়ের সাথে কথা বলে আমার একটা সময় মনে হয়েছে যে আমি আর বয়স হচ্ছে 40 আপ। আমি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস এর কিছু মানে লাইন ধরতে পারছি, তখন আমার কাছে চয়ন ভাইয়ের মতোই একটা মনে ইফেক্ট তৈরি করছে যে আমি যদি এইগুলি আরো আগে জানতাম তাহলে কতই না আনন্দ পাইতাম। লাভ হইতো না লস হইতো একটা বড় ব্যাপার না, কিন্তু এই প্রাইস অ্যাকশন, প্রাইস ভলিউম চার্ট দেখার যে নিয়ম আমি পাইছি, এটা সত্যি খুব আনন্দের ছিল। পড়তে যেমন মজা লাগতো, চার্ট দেখতেও মজা লাগতো। তা আমার মনে হয় যে অনেক দেরি হয়ে গেছে। আর চয়ন ভাই কালকে একটা বলল যে আমি তো ভাই 61 আমার বয়স, আমি এই বয়সে আইসা আমি এত উদ্যম এত উদ্দীপনার মানুষ, আমি নিজেও এতটুকু চিন্তা করতে পারি না। আরে কি হইব, যা মজা লাগতেছে পড়ি, এত মার্কেট টার্কেট তো ব্যবসা তো একটা আছে, এটা তো আর কিছু না। কিন্তু কালকে থেকে আমার চিন্তা ভাবনা, চয়ন ভাইয়ের কথা শুনে আমার চিন্তা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে না আমাকে আরো কিছু জানতে হবে, আমি আরো কিছু পরিশ্রম করব। তবে একটাই কথা, শেয়ার মার্কেট জ্ঞানের চাইতে স্কিলের প্রাধান্য অনেক বেশি। জ্ঞান লাগবে, জ্ঞান ইম্পর্টেন্ট, নলেজ ইম্পর্টেন্ট, বাট স্কিল তার চাইতে বেশি ইম্পর্টেন্ট। স্কিল ডেভেলপ করতে হবে, স্কিল ছাড়া ট্রেডিং হবে না। হ্যাঁ জান ভাই, নাই, এই জন্যই এলোমেলো। কিন্তু আপনি যে এটা অনেকের ভাগ্যে এটা হয় না, বুঝছেন? জি শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি, বলেন। শুনে সত্যি করে কথা বলতে কি, আমাদের ব্যক্তিগত আমার এই কোনো প্রাইস ক্যান্ডেলস্টিকের উপর বা অ্যাকশনের উপর কোনো ট্রেনিং ছিল না কি। আপনার ক্লাস আপনার যে শুনে মানে আমি সত্যি সত্যি বলতে নতুন মানে একটা সমুদ্রের মধ্যে মানে কিছু শিখতে যাচ্ছে, কিছুটা আইডিয়া এতদিন ছিল অনুমান ভিত্তিক ট্রেড করে যেতাম, যা সেই কারণে চয়ন ভাইয়ের কথাই মনে হচ্ছে কথাই বলতে যাচ্ছি যে লসটা শেষ নাই। কিন্তু এখন মনে হচ্ছে আহারে আগে যদি কিছু এইভাবে ট্রেনিং দিতাম হয়তো এত লস খেতাম না। সত্যি কথা। হ্যাঁ, আপনার যে বলার বচন, আপনার যে সুন্দরভাবে বুঝাচ্ছে মানে ধারাবাহিকভাবে বুঝে যাচ্ছেন, সত্যি একটা আমাদের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার যে আমাদের যারা এতদিন লস করে এসেছি, ভবিষ্যতে কি করব জানি না,
কিন্তু আপনার ক্লাস করে আপনার ট্রেনিংটা পেয়ে মনে হচ্ছে কিছুটা কিছুটা লাইনে মানে হয়তো লাইনে আসতে মানে ঢুকে সুযোগ আছে। নাহলে এতদিন শুধু সমুদ্রের মধ্যেই ছিলাম কি। তারপরও আপনাকে যে বলতে চাচ্ছিলাম, আপনি গত ক্লাসও একটা যে প্রাইস অ্যাকশন যেটা আপনি ইউনিট হিসেবে ধরতে গিয়েছিলেন, যে টাইমিং এর সাথে মানে কিভাবে মানে মুভমেন্ট করা যায় বা কিভাবে ওখানে একটু আমি দুর্বলতা একটু আমার আছে। ওটা কি কিছু ভালো করে বোঝা যায় কেন? টাইমিং অ্যাকশন যে টাইমিং এর সাথে হ্যাঁ প্রাইস অ্যাকশনের যে এটা রেশিওটা কিভাবে মানে অগ্রসর হওয়া যাবে। সেখানে তো আমার যেহেতু এই যে চয়ন ভাই তো অনেক ক্লাস করেছে, অনেক মানে অনেক কিছু আছে, বুঝতেও পার ভালো, যেভাবে আমরা হয়তো বলতেও পারছি না, যেহেতু জানার জ্ঞানের পরিধি কম এই ব্যাপারে। সেই হিসেবে মানে চয়ন ভাইয়ের মতো বলার সুযোগ সম্ভব না। সেই জন্য প্রাইজ অ্যাকশনের টাইমিং ব্যাপারটা একটু যদি আবার রিপ্লাই করতেন তাহলে হয়তো আমার আমার ব্যক্তিগত একটু হয়তো উপকার হতো। হ্যাঁ জাহান ভাই, জি, টাইমিংটা আমি বলি। আপনি সবাই মিউট করে দেন। হ্যাঁ, মিউট করে দিলে নয়েজটা হবে না। আমি এখানে মিউট করতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, মিউট অল। আপনিও তো মিউট হয়ে গেছেন। আমার সমস্যা নাই ভাই, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন টাইমিং এর যেটা আমরা প্রথম ওই ক্লাসে বলছিলাম, ওই ক্লাসের সূত্র ধরে যদি বলি যে প্রাইস কি ব্যাপার শাহরিয়ার ভাই, আমার হ্যাঁ, তো কাজ করতে স্ক্রিনশট নিতে পারতেছি না, কি হয়েছে? আচ্ছা, এখন আপনার জুমের একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, হুম। জুমের একটু প্রবলেম হয়েছে, তো আপনার মনে হয় না কথা বলা ছাড়া কিছু করা যাবে? তাহলে তো মুশকিল হয়ে গেল, ওই ভাইয়ের তো আনসারটা দেওয়া তো দায়িত্ব হয়ে গেছে। আচ্ছা আমি আরেকটু চেষ্টা করি অন্যভাবে করার জন্য। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন শাহরিয়ার ভাই? দেখা যায়? দেখা যাচ্ছে। ওকে ওকে। আমরা বলছিলাম যে প্রাইস হচ্ছে এটা, আর এটা হচ্ছে টাইম। প্রাইস এবং টাইমের স্বাভাবিক মুভমেন্ট, যেটা নর্মাল মুভমেন্ট, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইলে আমাদের যে জিনিসটা হয়, জ্ঞান যেভাবে বলছে যে একটা স্কোয়ার যদি আমি নেই, স্কোয়ারের মাঝখান দিয়ে যদি আমি এটা একটা রেখা টানি, তাহলে এটা স্কোয়ারের যে এটা কি অতিভুজ হবে, এই অতিভুজটা হচ্ছে, অতিভুজের অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো যখন এখানে আমি এটা যদি 0 হয় আর এটা যদি আমি একটা স্কোয়ার দেই এবং এখানে যদি এটা হয়, প্রাইসটা যদি এইভাবে যায় এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এটা হচ্ছে প্রাইসের নর্মাল মুভমেন্ট। এটাকে 1:1 রেশিও বলছে। যে এক ইউনিট, এটা এক ইউনিট বলতে এরকম বোঝা যাচ্ছে এক দিন, এক ঘন্টা, এক মাস, এক বছর, যাই বলি, এক ইউনিট টাইম যাবে, এক ইউনিট প্রাইস যাবে। এখন এক ইউনিট প্রাইস 10 পয়সা হইতে পারে, 1 টাকা হইতে পারে, 5 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে, যে কোনো একটা রেশিও থাকবে টাইম এবং প্রাইসের মধ্যে, সেটা হচ্ছে এক ইউনিট রেশিও। এখন এভাবে যদি আমি স্কোয়ার থাকে, আমাদের আগে যারা হ্যান্ড রাইটিং চার্ট ছিল, জ্ঞান, আপনারা ইন্টারনেটে সার্চ দিতে পারেন যে জ্ঞান চার্ট, তার যে দলিল পত্র পাওয়া যায় সেখানে দেখা যায় যে আমরা যে গ্রাফ পেপার ইউজ করতাম,
এরকম এরকম সেই গ্রাফ পেপারের মধ্যে তার চার্টগুলি, এবং তার এই চার্ট পদ্ধতিটা ছিল লিনিয়ার মেথডে। এটা তো আবার অঙ্কেতে যাইতে লিনিয়ার মেথডে ছিল, মানে প্রত্যেকটা প্রাইস ইউনিটকে সে সমান ভাগে ভাগ করত। আমাদের চার্ট যখন ওপেন করি তখন আমি দেখাবো আজকে, চার্ট যখন ওপেন করি তখন আসে এরকম যে 10 টাকা, 11 টাকা, 12 টাকা। এখানে যখন আসে তখন আসে 90 টাকা, 91 টাকা, 92 টাকা, এরকমই। মানে স্কেলটাকে আমরা সমান ইউনিটে ভাগ করে দিই। এখন আমার কথা হলো যে একটা শেয়ার যদি 10 টাকা থেকে 20 টাকা বাড়ে, আর একটা শেয়ার যদি 90 টাকা থেকে 100 টাকা বাড়ে, তাহলে কি কথা এক হইলো? এক হইলো না, কারণ 10 টাকা থেকে 20 টাকা হচ্ছে 100% প্রাইস ইনক্রিসেস, আর 90 টাকা থেকে 10 টাকা মানে কত? 10% বা তার একটু কম, 10%-এর একটু কম ইনক্রিসেস। তো দুইটাকে আমরা লিনিয়ার স্কেলে যখন ধরবো তখন আমার যে প্রাইস অ্যাকশনে বা আমি যে ক্যান্ডেল গুলি দেখতে পাবো সেইগুলির আকার কিরকম হবে, সেইগুলা দেখতে কেমন হবে? সেইগুলি দেখতে এরকম হয়ে যাবে, প্যারাবোলিক শেপ হয়ে যাবে। এখানের ক্যান্ডেল গুলি অনেক ছোট 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 থাকবে, এখানে যখন আসবে তখন ক্যান্ডেল বড় হবে। এই যে যে লিনিয়ার স্কেলে যে আমরা প্রাইস দেখার পদ্ধতি, এটা যখন ক্যান্ডেল এখানে উপরে কিন্তু নরমালি বড় দেখার কথা, যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল বড় হইতে থাকবে। যেহেতু তার পার্সেন্টেজ রেট এখানে যায় কমে যায়, প্রাইস 3 টাকা বাড়লে পার্সেন্টেজ হয় মাত্র 1.5%, আর এখানে 3 টাকা বাড়লে 10 টাকা থেকে 3 টাকা বাড়লে 30%। তো এখানে কিন্তু এই ক্যান্ডেলের দেখা যাবে ছোট, আর এখানে দেখা যাবে বড় লিনিয়ারে। কিন্তু সেই স্কেল যদি আমরা লগ স্কেলে দিয়ে নিই তখন সবগুলির ডিস্টেন্স সেম পার্সেন্টেজে দেখাবে। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আমি কিছু চার্টে দেখাইতে পারি এরকম, যে লগ স্কেলের ট্রেন্ড লাইন গুলি খুব সুন্দরভাবে মিলে যায়, এরকম এরকম রিট্রেস করছে, ট্রেন্ড লাইন ধরে এইভাবে গেছে। কিন্তু যখন লিনিয়ার স্কেলে দিব তখন ট্রেন্ড লাইন গুলি এরকম হবে, একটু ব্রেকআউট হইলো, আবার উপরে এখান থেকে গেল, এখানে যাবে, আবার এরকম হবে। কিন্তু এই ট্রেন্ড লাইন কারেক্টলি ফলো করে না। এটা প্রাইসের একটা ধর্মের কারণেই হয়, কারণ প্রাইস আমরা সবসময় পার্সেন্টেজে চিন্তা করি বা ধরতে ভাল লাগে। এখন টাইমের ব্যাপারটা এই জায়গা থেকে আমি বলি যে জ্ঞান যেটা বলছে যে স্কয়ার, এক্স স্কয়ার প্রাইস যদি এই অ্যাঙ্গেল বরাবর যায় তাহলে আমরা বলবো প্রাইস স্প্লিট নরমাল আছে। এটা যদি যায় তাহলে আমরা বলবো যে প্রাইস টাইমের সাথে দ্বিগুণ 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 হারে প্রাইসের মুভমেন্ট আছে, প্রাইসের স্পিড বেশি। এটা যদি যায় তাহলে আরো স্পিড বেশি। ঠিক একইভাবে এখানে স্কয়ার যদি এরকম হয়, স্কয়ার হয়, এখানে হচ্ছে 2:1, মানে টাইম হচ্ছে দ্বিগুণ, প্রাইস হচ্ছে 1 গুণ, এই সিস্টেমে। তার মানে স্লো প্রাইস। এখন স্লো প্রাইস আর স্পিডি প্রাইসের জন্য কিন্তু ভালো ভলিউম এবং প্রাইসের একটা অ্যাকশন আছে, কম্বিনেশন আছে। যখন প্রাইস লো হবে, নরমাল যেটা 1:1 থেকে লো হবে, তখন তাকে ভলিউম ছোট ছোট ভলিউম আসতে হবে। এখানে যদি বড় ভলিউম আসে স্লো প্রাইসে, এই ধরনের ট্রেন্ড তৈরি হয়, তাহলে বড় ভলিউম আসলে তার স্টিমুলাস যেটা
স্টিমুলান্ট স্ট্রেংথ বেশি দেখানো মানে তার পাওয়ার শেষ করে ফেলা, বা সাপ্লাই ছেড়ে দেওয়া, সাপ্লাই ছেড়ে দেয়। আমরা একটা কথা বলছিলাম যে প্রাইস যখন এভাবে যাবে, প্রাইস অ্যাকশনে যেটা টাইমের সাথে আমরা এটা থেকে একটা টাইম ধারণা পেলাম যে প্রাইসের স্পিড এখন একটা ট্রেন্ড এরকম নামতেছে। এইগুলি আমাদেরকে কি ইন্ডিকেশন দিবে? যদি এখানে ভলিউম ড্রাই হতে থাকে, এখানে ভলিউম আইসা বেশি, ড্রাই ড্রাই ড্রাই, এখানে এটার চাইতে আরেকটু বেশি, এখানে আইসা একদম ড্রাই। এইখানে দেখেন টাইমটা কি হয়েছে। আমরা যদি এইভাবে আঁকতে থাকি, এভাবে যদি আঁকতে থাকি, স্কোয়ার আঁকতে থাকি, এন এর স্পিড কম, তারপরে এখানে আরো স্পিড কম, প্রায় স্পিড কম, এখানে আরো কম। যখন প্রাইস ফল করবে বা বাড়বে, বাড়ার ক্ষেত্রে এটা হচ্ছে ফল করার ক্ষেত্রে, প্রাইস যখন স্পিড কমে যাবে তখন আমরা বুঝবো যে তার সেলারকে স্টিমুলেশন পাওয়ার কমে যাচ্ছে, স্টিমুলেশন এবিলিটি কমে যাচ্ছে, পাওয়ারও কমে যাচ্ছে। ঠিক একইভাবে যখন প্রাইস অ্যাকশনে বড় ধরনের আমরা ট্রেন্ড নিয়ে কাজ করব, আমরা তো ক্যান্ডেল নিয়ে কথা বলছি, বড় ধরনের ট্রেন্ড নিয়ে যখন কথা বলবো তখন উপরের দিকে এরকম প্রথম মুভমেন্টটাই আমরা দেখি যে কোনো একটা রেঞ্জ ভেঙে, রেঞ্জকে ব্রেকআউট করে একদম সাই করে এরকম 1:8 না 8, হ্যাঁ 1:8 অনুপাতে হয়তো প্রাইস স্পিড গেল। তারপরে এটাকে আবার যখন নিচে নামে তখন স্পিডটা একটু কমে হয়, যেহেতু সেলার্স এটা খুব বেশি, সেলার্স এখানে কম হলো, পরে যায় এটার এরকম হলো, তারপরে এটা আরো এরকম হলো, আর এরকম হলো, তারপরে এরকম হলো। এখানে যখন তার স্পিড বেশি, এখানে যখন তার স্পিড কমে গেল, এটার চাইতে এখানে প্রাইস স্পিড কমে গেল, মানে কি টাইম বেশি নিল, সোজা কথা যেটা, স্পিড বুঝি না, টাইম বেশি নিল, এখানকার যে টাইম এখানে টাইম সে বেশি নিচ্ছে। এভাবে যখন উপরের দিকে টাইম বেশি নিতে থাকবে তখন আমি বুঝবো যে মার্কেট উইক হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এখানে যে বিশাল ভলিউম দিয়া সে করছিল, এখানে আইসা এই লেভেলে আইসা ভলিউম আবার এখান থেকে এরকম ছোট ছোট হয়েছে, কিন্তু এটাকে এখন ওভারটেক করতে পারে নাই, এরকম হয়েছে, ভলিউম কমছে, এরকম হবে। এটা মার্কেট দেখলে বুঝতে পারবেন। আমি জাস্ট পয়েন্ট গুলি বলে দিচ্ছি যে কিভাবে কোন জায়গায় কি হয়। অনেক সময় আমাদের নজরে পড়ে না আসলে কি কি দেখতে হবে বা কোন বিষয়টা মাথায় নিতে হবে। এরকম ট্রেন্ডে যখন আসে, এই জায়গার মধ্যে যে ভলিউম ছিল, এখানে যখন সেলারের ওয়েব ছিল, এটাও সেলারের ওয়েব, এই সেলারের ওয়েবে ভলিউম থাকবে কম কম, আর এখানে সেলারের ওয়েব থাকবে এই জায়গার, আর এই জায়গার ভলিউম যদি আমরা দেখি নরমাল নিয়ম অনুযায়ী এই জায়গার চাইতে এই জায়গার সেলারের ভলিউম বেশি বেশি থাকবে এটার চাইতে এইখানে, কারণ এই জায়গাগুলিতে সেলার বেশি অ্যাক্টিভ, সেলার বেশি অ্যাক্টিভ, এখানে প্রাইস স্লো হবে। ডাব্লিউডি জ্ঞান এই অ্যাঙ্গেলের মার্কেটে আমরা সাধারণত 3টা অ্যাঙ্গেলের কথা বলছে, কিন্তু অ্যাঙ্গেলগুলি কি কি সেটা বলে নাই, আমিও জানি না, অন্যরা কোনো জায়গা থেকে কেউ পাইছে কিনা আমি জানি না, কিন্তু আমি পাই নাই। সে খালি শুধু মেনশন করছে যে 3টা অ্যাঙ্গেলে প্রাইস মুভ করে। আপনি একটা শেয়ার দেখবেন আমি একটা বলে দেই, জিগজ্যাগ নামে একটা ইন্ডিকেটর আছে প্রাইসের উপরে, এরকম 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 একটা ইন্ডিকেটর। তখন যদি দেখেন তাহলে দেখবেন যে এই জিগজ্যাগ লাইনগুলি একই অ্যাঙ্গেল মেনটেন করতেছে কতক্ষণ পর, পরে যখন আবার ডাউন সাইডে আসছে তখন আবার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল মিল রাখবে, এই অ্যাঙ্গেলের সাথে এটার সাথে এটা মিল থাকবে, আবার এটার সাথে এটা সেম অ্যাঙ্গেল সেম প্রাইস স্পিড থাকবে, কিন্তু এরকম একটা হচ্ছে সাধারণ থাকবে যেটা বেশি থাকবে, বেশি পরিমাণে একই অ্যাঙ্গেল মেনটেন করবে।
আরেকটা থাকবে যে তার চাইতে অনেক বেশি, এই অ্যাঙ্গেলটা যেটা ছিল এটা চাইতে এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলবে, খাড়া একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলবে, অবশ্যই 90 ডিগ্রি না, তার চাইতে একটু কম, এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলবে। এবং এই অ্যাঙ্গেলে হয়তো 2টা বা 3টা স্টেপ যাবে, এর বেশি যাইতে পারে না। প্রাইস স্পিড যখন অনেক বেশি, এটা অনেক প্রাইস স্পিডে চলতে পারে না, মার্কেট চলার ওইরকম স্ট্রং মার্কেটে হয়, কিন্তু আমাদের মার্কেটে ওইরকম এখনো দেখি নাই, যেহেতু 10-12 বছর ধরে খালি ডাউনই দেখতেছি, ওইরকম স্পিডের এখনো দেখি নাই। তবে লাস্ট যে সি ওয়েভ ছিল, সি ওয়েভের এই 2 ওয়েভটা অনেক স্পিডই ছিল। এবং এখন যে 4 ওয়েভটা চলতেছে লাইনের, এই 4 ওয়েভটা এটার সাথে এটা আছে, মিলে যায়। আমি তো একটু দেখি, দেখলে বোঝা যাবে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি বলেন। জি, ধন্যবাদ। আপনার আলোচনা খুব ইন্টারেস্টিং হয়েছে, খুব আগ্রহ সহকারে শুনলাম। টেকনিক্যাল অ্যানালাইসিস তো একটা বিশাল একটা এরিয়া, তারপর আপনি অনেকটা চেষ্টা করেছেন। তো আমি দুটো জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে। একটা হচ্ছে যে আপনি বলেছেন যে মাঝে মাঝে অথবা অনেক সময় আমাদের ইন্ডিকেটর গুলো ফেল করে যায়। যেমন আপনি বলেছেন যে ম্যাকডি অথবা আমরা এমএসসিডিউ বলি, ম্যাকডি অনেক সময় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা ধরা হয়েছে সেটা হয়তো মার্কেটের সাথে মিলছে না, সেই ক্ষেত্রে ম্যাকডি কাজ করছে না, ম্যাকডি যে ট্রেড করা যাচ্ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে ইন্ডিকেটরটা হয়তো বা নিউ ইয়র্কে কাজ করতেছে, সেটা বাংলাদেশে মার্কেটে কাজ করতেছে না, এটার কারণটা কি? এটা হচ্ছে একটা কোশ্চেন। আর দ্বিতীয় হচ্ছে আমরা যে ডেটাটা ডিএসসি থেকে পাই, এটা আমরা দেখেছি যে কিছু ডেটা আছে আপনার অ্যাডজাস্টেড আর কিছু ডেটা আছে নট অ্যাডজাস্টেড। তো এই দুই ধরনের ডেটার পার্থক্যটা কি, এবং এই দুই ধরনের ডেটা দিয়ে আমি যদি ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমার আমি যদি রিড করি তাহলে আমার কি ধরনের এরর আসতে পারে? এই দুটো জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছে। খুবই ওয়াইজ কোশ্চেন। প্রথম প্রশ্নটার উত্তর দিই আমি। আমার এখানে স্ক্রিনশট নিতে পারতেছি না চার্টের জন্য, এটা নিতে পারলে খুবই ভালো হইতো, তাহলে আমি চার্টটাকে দেখাইতে পারতাম। ইয়েস, হয়েছে। আমরা যে অ্যাঙ্গেলের কথা বলতেছিলাম, যে একই অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেলটা দেখতেছি এখানে সেম প্রাইস স্পিড দেখতে পারতেছি, আবার এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাইতেছি এখানেও এসে একই ধরনের অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। এখানে যে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এখানে আইসা আরেকটা অ্যাঙ্গেল একটু স্লো হচ্ছে, এটার চাইতে এটা স্লো। এটা যতটুকু স্টিপ, এটা তার চাইতে আরো বেশি স্টিপ, আর একটু বেশি স্পিডে পড়তেছে। এটা আমি বলছিলাম যে এটা হচ্ছে সময়, স্পিড সবসময় সময়ের সাথে সম্পর্কিত। এখন টাইম যখন একটা জায়গায় নিবে, খুব স্পিডে যাবে, তখন সে রেস্ট নিবে, তার একটা রেস্টিং পিরিয়ড থাকবে। আমি এইভাবে রেস্টের কথাই বলি, চা পানি খাবে আর কি, যাইতেছে মুক্তাগাছা, এখন মাঝখানে বসে একটু চা পানি খাবে, মোটরসাইকেলে যাইতেছে। এখন সে এইখানে যত সময় নিবে, তার এইখানে যত সময় নিবে, মানে যত সময় সে আসছে এখান থেকে একটু বেশি সময় নিবে রেস্টিং এ। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম, আমরা দেখে আসতেছি। টাইম সম্পর্কে আপাতত এইটুকুই। আরো যদি ডিটেল জানতে চান তাহলে তো বিভিন্ন বই পুস্তক আছেই। আর যদি পরবর্তীতে কখনো টাইমের কথা আসে, মনে আসে, বা স্পেশাল কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলতে পারেন। টাইম নিয়ে যে প্রশ্ন করছিলেন, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি ভাই চলে গেছেন, মনে হয় ঘুমায় গেছেন।
আরেকবার প্রশ্ন করলেন যে ইন্ডিকেটর মার্কেটে কাজ করা না করা। এখানে আমি আমার ইন্ডিকেটরের ব্যাপারে আমি বলিনি, আমার খুবই কম জ্ঞান আছে। ইন্ডিকেটর আমি যতটুকু আগে প্রথম দিকে আমি স্টাডি করছি সব ভুলে যাওয়ার বা ফেলে দেওয়ার চেষ্টাই করছি যে না ইন্ডিকেটর আমি রাখবো না। তবে ফেলে দেওয়ার তো একটা কারণ ছিল, সেই কারণ থেকে বলি যে এমএসসিডির কথা বলছেন, যে এমএসসিডিতে যে জিনিসটা হয় একটা জিরো লাইন থাকে, তার মধ্যে হিস্টোগ্রাম থাকে, আর দুইটা মুভিং এভারেজ থাকে, দুইটাই ইএমএ দিয়া। এরকম একটা লাইন থাকে। তো এখানে যেটা হয় যে ক্রস ওভারের জন্য আপনি যে এখানে মুভিং এভারেজটা ইউজ করছেন সেটার একটা পিরিয়ড ছিল 12, 26, 9 সিগন্যাল লাইন, এরকম একটা ডিফল্ট সেটিং থাকে। এখন একটা সিগন্যাল হয়তো এইখানে কোনোভাবে আপনি পাইলেন, পাওয়ার পরে মার্কেটটা যদি এইখানে কোনো কারণে যে কোনো সেন্টিমেন্টে, বা আমি আগে স্টিমুলেটরের কথা বলছি, স্টিমুলেটরের যদি স্টিমুলাস উইক হয়ে যায় তাহলে সে সাইডওয়েজে যাবে বা সে নিচে নেমে আসবে। এখন কথা হলো যে নামার সময় ঠিক আছে, উঠার সময়টাও ঠিক আছে, সিগন্যাল খুব সুন্দর পাওয়া যায়, কিন্তু সে যদি দীর্ঘ সময় আপনার এই 26 রেঞ্জের 26টা ক্যান্ডেলের যে এভারেজ করছি, এই 26 ক্যান্ডেলের পরে যদি সে পরপর্যন্ত যদি সে সাইড লাইনে থাকে তখন এই লাইনগুলি ফ্ল্যাট হয়ে যাবে, এভারেজ গুলি ফ্ল্যাট হয়ে যাবে। যেটা আমরা দেখছি আমাদের মার্কেট বন্ধ ছিল, এখানে সব ইন্ডিকেটর ফ্ল্যাট হয়ে গেছে, বলিঞ্জার ব্যান্ড এরকম একদম চিপা হয়ে নেরো হয়ে একটা লাইন হয়ে গেছে, মানি ফ্লো একটা লাইন হয়ে গেছে, এমএসসিডি একটা লাইন হয়ে গেছে, আরএসআই একটা লাইন হয়ে গেছে। কারণ কি? কারণ কি? ট্রেড ভালো হয় নাই, সাইডওয়েজ মুভমেন্টে ছিল, অনেকদিন যাবত ফ্লোরে ছিল। তখন আপনি ইন্ডিকেটর দিয়ে কি বুঝবেন বাই সেল কি করবেন? কোন সিগন্যাল আছে? ওখানে তো কোনো সিগন্যালই নাই, সব ফ্লাইট লাইন। তাই এরকম মার্কেটে সাইডওয়েজ মুভমেন্ট থাকে, আপ ডাউন থাকে, প্লাস হলো মার্কেটের একটা ফেজ থাকে। এখন এই মার্কেটের ফেজ যে, এই ফেজের একটা ফেজের টাইম পিরিয়ড থাকে ভিন্ন ভিন্ন। এখন এই ফেজের টাইম পিরিয়ড যদি আপনার এই ইন্ডিকেটরের সেটআপের টাইম পিরিয়ডের সাথে অ্যাডজাস্ট না হয়, সে কখনোই আপনাকে সঠিক সিগন্যাল দিবে না। এটা স্ট্রেট আপ ভাবে আমাদের মার্কেট চলে না, বা ডাউন স্ট্রেট ভাবে চলে না। এখানে অনেক কিছু হয়, অনেক ঘটনা, দুঃখ কষ্ট, মানুষের আত্মহত্যা, বহুত কিছু হয়। সেখানে এই একটা সিম্পল 12-20 দিয়া এটা হবে না। এই ইন্ডিকেটর গুলি ইউজ হয় কিভাবে তাহলে? যে ইন্ডিকেটর গুলি বানাইলো, এটা কি আমাদের সাথে যোগ করার জন্যই বানাইছে, নাকি ওই বেটাও কিছু প্রফিট করছিল ইন্ডিকেটর যে বানাইছে, ওই বেটা কি কিছু বেনিফিট পাইছে কিনা? যে বানাইছে এটার টোটাল বেসিকটা সে জানে। সে জানে যে সাইডওয়েজ মুভমেন্ট এত লং টার্মে এখানে কতদিন আছে, সেটাকে ক্যালকুলেট করে ফেলে। ক্যালকুলেট করে ফেলে সে আবার তার সেটআপ 26 থেকে সে চেঞ্জ করে দেয় অ্যাডজাস্ট করার জন্য। কিন্তু আমরা সেটা বুঝি না। সেটা বুঝতে গেলে আমাদেরকে ওই ইন্ডিকেটরের পেছনে প্রচুর শ্রম দিতে হবে, ওটার ফর্মুলা জানতে হবে, ওটার টোটাল জিনিসটা আমাকে যায় না, তারপরে ওটা ইউজ করতে হবে। আমি যদি একটা টুলস, এটাকে কি বলে, কাটে ছিদ্র করে বাডাল নাকি বলে, বাডালের ইউজ যদি আমি না জানি, বৈশা বৈশা বাডাল ইউজ করি, তখন হয়তো এই বাডালে হাতড়ি যখন মারবো তখন আমার সে পায়ের গিরার মধ্যে লাগবে। ইন্ডিকেটর বিষয়টা এরকমই, যদি আমি সঠিক ইউজ না জানি তাহলে আমাকে ধ্বংস করে দিবে। এবং এটার পারফেক্ট ইউজ হয় তখনই
যারা আমরা করি, যে আমাদের অন্য আরেকটা প্রাইমারি সিস্টেম থাকে, প্রাইমারি একটা সিস্টেম থাকে, ধরলাম আমাদের প্রাইস সেকশন, প্রাইস এবং ভলিউম একটা প্রাইমারি টুল আমাদের অ্যানালাইসিসে বা ট্রেড নেওয়ার জন্য। তখন এইখানে আমি প্রাইস অ্যাকশন আমাকে বলছিল, বায়ার আমাকে ডাকছিল, সে আমাকে স্টিমুলেট করছিল আমি বাই দেওয়ার জন্য। কিচ্ছু না, জাস্ট আমার কনফিডেন্স জোগাইছে, আর কিচ্ছু না। আমি একটা ট্রেডিং এ জাস্ট এটা আমার এখানে প্রাইস অ্যাকশন, আমার প্রাইমারি সিদ্ধান্ত আমি এই প্রাইস সেকশন থেকে নিব, এবং এটা আমাকে বলছে যে বাই করো। সাথে আমি এমএসসিডি দেখছি, এখানে একটা ক্রসওভার পাইছি, জাস্ট আমার কনফিডেন্সটা বেড়ে গেছে, যদি আমি সঠিকভাবে এই এমএসসিডি ইউজ করতে জানি আর কি। জি, আপনার কথা ঠিকই আছে, আপনি ঠিকই বলেছেন। ইন্ডিকেটর তো আপনাকে আগে ক্রস, এই এমএসসিডি যদি আপনি আপনার ক্রসওভারটা দেখতে চান, এটা তো প্রাইস অ্যাকশনের পরে তৈরি হবে, এবং আপনি যেটা বললেন হ্যাঁ এটা একটু ল্যাগার্ড, এটা একটু ল্যাগার্ড। জি, যে কোনো ইন্ডিকেটরই ল্যাগার্ড অবশ্যই, কোনোটা একটু তাড়াতাড়ি আপনাকে রেজাল্ট দেখাবে, কোনোটা একটু দেরি। সেটআপের কারণে অনেক সময় আপনি যদি সেটআপ চেঞ্জ করেন তাহলে দেখা যায় অনেক আর্লি দেখায়, সেটআপ যদি আপনি লং টাইমে দেন তাহলে পরে দেখাবে, এরকম হয়। তো এই বাজারে এত ইন্ডিকেটর আছে যে এতগুলো ইন্ডিকেটর আমাদেরকে পড়ে বুঝে এগুলো সেটআপ চেঞ্জ করা, এটা একটা দুরূহ ব্যাপার। তা আপনি যেটা বললেন এটাই সঠিক, প্রাইস এন্ড ভলিউম এটাই হচ্ছে প্রাইমারি ইন্ডিকেটর, তার সাথে আমরা অন্য ইন্ডিকেটরটা রাখতে পারি, তাই না? যদি আমি সেটা ভালো জানি, যদি আমি ভালো জানি। কারণ সাথে সাথে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মেইন থিমটাই হচ্ছে, বসেরা বলছে, আমার কথা না, তাদের জাস্ট মেসেজটা আপনাদেরকে কনভে করা, যে টেকনিক্যাল অ্যানালাইসিসের মূল উদ্দেশ্যটাই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। মার্কেটে যে এত নয়েজ, মামুর কথা, উমুকের কথা, বন্ধুর কথা, হোটেলের কথা, চা কফিতে কথা, জুতার দোকানের কথা, সব নয়েজকে ক্যান্সেল করে আমি শুধুমাত্র প্রাইস এবং ভলিউম দেখবো। এটার জন্যই টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনি যদি ধরেন প্রাইস ভলিউম আপনি দেখবেন, এটার সাথে এমএসসিডি, আরএসআই, মানিফ্লো, ইচিমোকো, বলিঞ্জার, ওডন ইন্ডিকেটর, হাজার ইন্ডিকেটর দিয়ে যদি আপনি এরকম চার্টের মধ্যে গিজি করে আপনি নয়েজ তৈরি করে রাখেন, তাহলে আমার উদ্দেশ্য কিন্তু আর কিছু থাকলো না, আমার উদ্দেশ্য সেই নয়েজেই থাকলাম। আমাকে এত কিছু দেখতে হবে কেন? আমি যদি একটা জিনিস ভালো বুঝি, আমি সেটা নিয়ে আমি ছুরির ব্যবহার জানি, এটা দিয়ে আমি হাতের নখ কাটবো, আপেল কাটবো, সবজি কাটবো, শশা কাটবো, আমি এক জিনিস থাকতে চাই। আমি সেরকম একটা জিনিস চাই যেটা মাল্টি পারপাস ইউজ করা যাবে। আর আমি মনে করি প্রাইস সেকশন হচ্ছে সেটা আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য প্রাইস সেকশন সেটা আমাকে দিবে। যেটা হয়, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, আপনার এত ধরনের ক্যান্ডেল তৈরি হয় এবং ক্যান্ডেলের যে কম্বিনেশন, এগুলো মনে করেন যে না, এই ক্যান্ডেল আমরা এটা বলছি, শাহরিয়ার ভাই বলছে যে 3টা ক্যান্ডেল বা 5টা ক্যান্ডেল লাগবে, আমরা ক্যান্ডেল আলোচনা করছি। আমার হলো যে আমার চার্ট ট্রেডিং এর জন্য 5টা অক্ষর দিছিলাম, যে বুলিশ পিন বার, বেয়ারিশ পিন বার, আমি নাম অন্যভাবে বলছি, যে ওই আপনার হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, এইগুলি এনগালফিং, এত কিছু আপনার জানার দরকার নাই। আপনি জানেন যে এইখানে সে কাকে ডাকতেছে, এই ক্যান্ডেল কাকে ডাকে, বায়ারকে ডাকে না সেলারকে ডাকে? আপনি কি বায়ার না সেলার? আপনি কি বাই করার জন্য রেডি আছেন না সেল করার জন্য রেডি আছেন? তখন আপনি ক্যান্ডেলের ডাকে সাড়া দিবেন, এবং সেটা আর্লি দিবেন, আপনি লেগার্ড যেন না হয়ে যান। আমি যে আগে একটা প্রথম দিকে ক্লাসের একটা দেখালাম যে লেগার্ড একটা স্টেজ আছে, এভারেজ একটা স্টেজ আছে, লেট একটা স্টেজ আছে। আপনি সবসময় আমাদের টার্গেট থাকবে আমরা যেন আর্লি অ্যাডপ্টার হইতে পারি, যা করার আগে করতে হবে। কারণ আমি সিগন্যাল এখানে আমাকে দিয়েছে, আমাকে সেলারকে ডাকছে, আমি যদি সেলার হয়ে থাকি, আমার হাতে যদি শেয়ার থাকে, আমি প্রথমেই দিয়ে দিব। আমি লেগার্ডের স্টেজে থাকতে চাই না, লেগার্ডের দলে যাইতে চাই না।
এটা এটা মনের মধ্যে বিশ্বাস করতে হবে। এটা আমি বললামই তো, টপ সিক্রেট যেটা কেউ জানতে চায় সেটা হচ্ছে আপনার বিশ্বাস। আপনি যেভাবে বিশ্বাস করবেন সেইভাবে যদি বিশ্বাসটা যথাযথ হয়, বিশ্বাসটা যদি লজিক্যাল হয়, তাহলেই ক্লিক হয়ে গেল। শাহরিয়ার ভাই একটা কথা বলে, আহা আহা মোমেন্টটা হয়ে গেল। এই আহা মোমেন্ট তৈরি করতে হবে আমাদের সাবকনসিয়াসে। আর ওই যে তারপরে দ্বিতীয় প্রশ্ন না জি জি দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আমি সরি ভুলে গেছি। অ্যাডজাস্টেড ডেটা আর আনঅ্যাডজাস্টেড ডেটা দিয়ে ক্যান্ডেল করলে কিরকম পার্থক্য হবে? পার্থক্য কোনো কিছুই হবে না, পার্থক্য কোনো কিছুই হবে না। ইভেন আমি একটা কথা বলি, যে ধরেন এইখানে এই ক্যান্ডেলটা আপনি একটু বড় করে দেখি, এই ক্যান্ডেলটা ধরেন এই রেড ক্যান্ডেলটা আছে, এটা চোখে পড়ার মতো এই রেড ক্যান্ডেলটা আছে, এটার যদি ক্লোজিং একটু উপরে হয় বা এটার ওপেনিং একটু নিচে হয়, পরবর্তী ক্যান্ডেল সেই অনুযায়ী এটার এটার এটা এটার ক্লোজিং আর এটার ওপেনিং তো সেম ছিল, ঠিক না? এখন এটা উপরে হয়েছে, এই ক্যান্ডেলও যদি ঠিক সেম উপরে হয়, তাহলে আপনার কি কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে একটা ক্যান্ডেলের সাথে রিলেটিভলি আরেকটা ক্যান্ডেলের প্লেসমেন্ট একই থাকবে। ইয়েস, এটাই, এটা হচ্ছে আমাদেরকে বলা হয় ডাটা কনসিস্টেন্সি। ডাটা কনসিস্টেন্সি যদি ঠিক থাকে তাহলে আপনার চার্ট ট্রেডিং ঠিক থাকবে, আপনি পারফেক্ট থাকবেন। আর যে ডাটা কনসিস্টেন্সি ঠিক না থাকে তাহলে আপনার প্রবলেম হবে। ডাটা মিসিং হয়ে গেলে বা ডাটা আছে আগে পরে আছে কোনো সমস্যা নাই, কারণ আপনি তো একটা ক্যান্ডেলের উপরে ডিসিশন নেবেন না, আপনি দেখবেন ট্রেন্ড, আগের ক্যান্ডেল কি বলছে, আগের ভলিউম কি বলছে। আমার এই কনসিস্টেন্সি যদি ঠিক থাকে তাহলে আপনি ঠিক থাকবেন, ফাইনালি আপনি ঠিক থাকবেন। যদিও ডাটা এলোমেলো আছে, আজ গতকালের ক্লোজিং ছিল 62 টাকা, বাট চার্টে আপনার শো করতেছে মনে করেন 63 টাকা, কিন্তু পরের দিনে আবার ওপেনিং যদি 63 থেকে হয় আর এটা যদি আগের ওপেনিং 62 থেকে হয়, ডাটা কনসিস্টেন্সি ঠিক আছে, তার মানে আপনি ঠিক থাকবেন, অ্যানালাইসিস আপনি ঠিক থাকবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ক্লিয়ার করতে পারছি? জি জি জি, থ্যাংক ইউ জি হ্যাঁ জান ভাই, আর জি আর কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন আমরা শেষ করে দেবো আর কি। না, শেষ করাই ভালো, আর কোনো গান টান কোনো কিছু হবে না আজকে এই পর্যন্তই, কবিতা পর্যন্তই। তো আজকে তাহলে এই পর্যন্ত, হ্যাঁ নেক্সট ক্লাসে আবার কথা হবে। হ্যালো। হ্যালো। জি, আমার একটা প্রশ্ন আছে। আপনার যে লেকচারটা খুব সুন্দর, বাট এটা আমি রেকর্ড করার অপশনটা পাচ্ছি না, আপনার কাছে অনুমতি নিতে হবে বলছে রেকর্ডে দিকে। আচ্ছা, রেকর্ড হোস্ট ছাড়া রেকর্ড করা যায় না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আমি রেকর্ড করতে পারবো না তাই তো? হ্যাঁ, পারবেন না তো আমি রেকর্ডটা ইউটিউবে দিয়ে দিব, আপনি ওখান থেকে দেখতে পারবেন। ওকে, সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাসটা খুব ভালো লাগলো। নেক্সট ক্লাসটা কবে হবে জানাবেন কি? প্রতি শনিবারে নাকি না? প্রতি শনিবারে হবে 9:30 থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে ক্লাস এখানে শেষ। জান ভাই। জি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি।